এক মাস পূর্বে যখন তারেক রহমান সাহেব আসছিলেন না, অর্থাৎ দেশনেত্রী বেগম খালেদা যখন অসুস্থ, অর্থাৎ 23শে নভেম্বরে তিনি যখন এভার কেয়ারে ভর্তি হলেন, তখন 28 তারিখ থেকেই তিনি লাইফ সাপোর্টে যান এবং 29 তারিখে অনেকেই কথা বলেছেন, তার মধ্যে আমিও যে এই এভার কেয়ারে মিডিয়ার সাথে কথা বলেছি। এই কিছুদিন আগে আমার বন্ধু 50 দিন লাইফ সাপোর্টে ছিল, তাকে নিয়ে কোনো প্রশ্ন হয় না, কারণ তিনি কোনো পলিটিশিয়ান ছিলেন না। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে অনেকের অনেক প্রশ্ন, তিনি মারা গেছেন, তিনি অসুস্থ, জনাব তারেক রহমান আসতে পারছেন না, ইন্ডিয়া বাধা দিচ্ছে, অনেকগুলো প্রশ্ন আছে। সেই যে প্রশ্নগুলো, এই স্পেকুলেশন, এই যে রাজনীতিতে বিশেষ করে বাংলাদেশের যে স্পেকুলেশন এবং দুজনেরা যে বিভিন্ন ধরনের কথা বলে, যে অভিযোগ দেয়, সেগুলো প্রমাণ হলো যে তিনি 30 তারিখে ইন্তেকাল করলেন, 31 তারিখে তার জানাজা হলো। এবং এই ধরনের লাইফ সাপোর্টে 1 মাস এটা কোনো ব্যাপারই না। মানুষ 3 মাস পরে, মেজর, আমাদের এক মেজর, রিটায়ার্ড মেজর 45 ডেজ পরে উনি ফিরে আসছেন লাইফ সাপোর্ট থেকে। কেউ আপনজনকে লাইফ সাপোর্ট খুলে দেয় না যে উনি যেহেতু লাইফ সাপোর্টে গেছে খুলে দিই, মরে যাক, এটা হয় না। বাস্তবতা হলো সবাই চায় আমার আপনজন ফিরে আসুক। এমন একটি প্রেক্ষাপটে যখন জনাব তারেক রহমান 25শে ডিসেম্বর আসলেন, সেটি ছিল ইতিহাস, ঐতিহাসিক। এবং তিনি নিজেও একটা স্ট্যাটাস দিয়েছিলেন যে অনেকগুলো ফ্যাক্টরের উপর ভিত্তি করে আমাকে আসতে হচ্ছে। সেই ফ্যাক্টর হতে পারে ইমিগ্রেশন ফ্যাক্টর, সেই ফ্যাক্টর হতে পারে তার ব্যক্তিগত ফ্যাক্টর, সেই ফ্যাক্টর হতে পারে আমাদের এখান থেকে যে গোয়েন্দা সংস্থাগুলো আছে তাদের সিগন্যালের ফ্যাক্টর, দেয়ার কুড বি মেনি মোর ফ্যাক্টর। বাট যাই হোক না কেন, তিনি ফিরে আসলেন 25 তারিখে। সেটি ছিল একটি অসাধারণ 300 ফিটে, আমি ব্যক্তিগতভাবে হাজির ছিলাম এবং লক্ষ লক্ষ মানুষ সেখানে হাজির হয়েছে এবং সারা বাংলাদেশ তাকে ওয়েলকাম জানিয়েছে। এরপর তিনি অনেকগুলো কাজ করছিলেন, এসেনশিয়াল কাজ। এখন যে প্রশ্নটা আসছে, যে পরিবেশ হাওয়া বইছে, সেই হাওয়াটা হলো যে জনাব তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে তিনি চেয়ারম্যান, অর্থাৎ 10 দিন বা 9 দিন পরে আসার পরে তিনি চেয়ারম্যান হলেন, অর্থাৎ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে তিনি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন। এবং দায়িত্ব গ্রহণ করার পরে সবচেয়ে বড় এপিসোডটা ছিল মিডিয়ার সাথে কথা বলেছেন। পরিবেশটা হলো যে এখন নির্বাচন হবে, নির্বাচন কমিশন এখানে তারা একটা সুষ্ঠু, একটি অবাধ, ক্রেডিবল নির্বাচন করবে, সেই পরিস্থিতি। এর সাথে আপনার প্রশ্ন হলো ভারত এবং আমেরিকার ইনফ্লুয়েন্স আছে কিনা। ভারত রিজিওনাল পাওয়ার হিসাবে, এমনকি ওয়ার্ল্ডে এটি কাউন্টেবল পাওয়ার হিসাবে তাদের এখানে কিছু সমীকরণ থাকবেই। সবচেয়ে বড় প্রশ্ন ভারত প্রশ্নবিদ্ধ হলো যে ফ্যাসিবাদী হাসিনা সেখানে আশ্রয় নিয়েছে, একই সাথে অসংখ্য আওয়ামী লীগের নেতাকর্মী ভারতে আশ্রয় নিয়েছে। যে বিষয়গুলো আমরা দ্বিপাক্ষিকভাবে যদি আলোচনা করি তাহলে এটি অবজেকশনেবল, এটি হাইলি অবজেকশনেবল। দ্বিতীয় প্রশ্নটি হলো যে ভারত তাদের ইনফ্লুয়েন্স এই এলাকায়, এই রিজিয়নে, এমনকি ইন্দো প্যাসিফিক যে রিজিয়ন, সেখানেও তাদের যে ইনফ্লুয়েন্স সেটি রাখতে চেষ্টা করবে। বাট বাংলাদেশের মানুষ প্রমাণ করেছিল যে 5 তারিখে দেয়ার ইজ নো সুপার পাওয়ার, দেয়ার ইজ নো আমেরিকা, দেয়ার ইজ নো চায়না, দেয়ার ইজ নো ইন্ডিয়া। তারা প্রমাণ করেছিল যে আমরা পারি। সুতরাং সেই প্রশ্ন হস্তক্ষেপ ছাড়াই বাংলাদেশিরা পারে, জি পারে। সো জনগণ সেটি প্রমাণ করেছিল 71-এ, সেটি প্রমাণ করেছিল সিপাহী জনতা 75-এ, এবং সেটি প্রমাণ করেছে 5ই আগস্টে। এবং আজকে যে নির্বাচনটা সেটি প্রত্যাশিত, সবার প্রত্যাশা আছে। এইখানে আমেরিকার যে ইনফ্লুয়েন্স, এই মুহূর্তে আমি যদি আমেরিকান যে ওয়ার্ডার যেটা আছে, ওয়ার্ল্ড ওয়ার্ডার, ইউনাইটেড নেশন কিংবা 5 আইজ কিংবা ওয়ার্ল্ডের সুপার পাওয়ার, সেই ওয়ার্ডারে একটা সিরিয়াস রিফট সৃষ্টি হয়েছে। ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নেওয়া যাওয়া, এটি ইউনাইটেড নেশনের চার্টারে এগেছে। ফলে যে আরো দুটি সুপার পাওয়ার, চায়না কিংবা রাশিয়া, তারা ইউনাইটেড। এখন এখানে প্রশ্ন আসছে ইরানের অবস্থানটা কোথায়, এখানে প্রশ্ন আসছে আরো পাওয়ারফুল নেশন কার সাথে অ্যালাইন। সুতরাং এই এমন একটি প্রেক্ষাপটে যখন বাংলাদেশের যে সিকিউরিটি অ্যাডভাইজার যে খলিল সাহেব, তিনি চলে গেলেন আমেরিকায়। এখন যারা বিশ্লেষক আছে, যারা ডিপ্লোমেসি বিশ্লেষণ করেন, যারা ইন্টারন্যাশনাল রিলেশনশিপ নিয়ে বিশ্লেষণ করেন, যারা এই গবেষণা করেন, তারা এখন প্রশ্ন রাখছেন যে তিনি এই মুহূর্তে কি করছেন। আরেকটি প্রশ্ন বের হয়ে আসছে মিডিয়াতে যে বাংলাদেশ একটি স্টেবিলাইজিং ফোর্স করছে আমেরিকা, যেখানে এই
অর্ধশত বছরের চেয়ে বেশি যেখানে হত্যা নিধন চলছে প্যালেস্টাইনিদের উপরে, সেই প্রেক্ষাপটে একটা স্টেবিলাইজিং ফোর্স, একটা একটা ভারসাম্য রক্ষাকারী মোরাল ফোর্স এখানে প্লেস করবে আমেরিকা, সেইখানে বাংলাদেশ যোগদান করতে চায়, এরকম একটা মিডিয়াতে আসছে, যেটা খলিল সাহেব এক্সপ্রেস করে আসছেন। আমি কতটুকু সত্য এটি ভিন্ন ব্যাপার, আমি জানি না, বাট এটি যদি তার এজেন্ডা হয়ে থাকে তাহলে এখানে প্রশ্ন, বিশাল প্রশ্ন হলো যে জনগণ কি চায়, এদেশের মানুষ 18 কোটি মানুষ কি চায়, তিন বাহিনী কি চায়, এটা জানতে হবে। কারণ এই 54 বছরে, স্বাধীনতার 54 বছরে বারবার এই ধরনের অবজারভার কিংবা আপনার ইউনাইটেড নেশন ফোর্স কিংবা অন্যান্য ফোর্স আকারে বিভিন্ন মুসলিম স্টেটে চাওয়া হয়েছে, বাংলাদেশের কোন সরকার, আই রিপিট, কোন সরকার সেটি করে নাই। কোন মুসলিম স্টেটে অবজারভার বা শান্তিরক্ষী হিসেবে যাওয়া মানে এটা কনফ্লিক্ট অ্যারাইজ হতে পারে। সুতরাং এটা যদি হয়, এই ধরনের যদি কোনো প্রত্যাশা থাকে ইউনাইটেড নেশনের কিংবা আমেরিকার, সেখানে প্রশ্ন আসবে যে আমাদের তিন বাহিনী, বিশেষ করে সশস্ত্র বাহিনী, আমাদের গোয়েন্দা সংস্থা, বিশেষ করে আমাদের জনগণ প্রকাশ্যে তারা এটা রায় দিবে কিনা। কারণ প্যালেস্টাইন আমাদের হৃদয়ে আছে, মুসলিম কান্ট্রিগুলো আমাদের হৃদয়ে আছে। সুতরাং আমরা মুসলিম স্টেট হিসেবে এখানে পার্টিসিপেটিং ফোর্স হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী কিংবা সশস্ত্র বাহিনী যাবে কিনা, এটা একটা প্রশ্ন। সুতরাং নির্বাচনটা, এই নির্বাচনটা প্রশ্ন হলো যে মাত্র 1 মাস, বাট সরকার চাচ্ছে, এই নির্বাচন কমিশন চাচ্ছে, এদেশের মানুষ চাচ্ছে, পার্টিগুলো চাচ্ছে, শুধু আওয়ামী লীগ এখানে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। সুতরাং এমন একটি প্রেক্ষাপটে আমেরিকার ইনফ্লুয়েন্স কিংবা ভারতের ইনফ্লুয়েন্স, এটা নেগেটিভ না পজিটিভ আমি বলতে চাচ্ছি না, সেটি ভিন্ন আলোচনা, ইনফ্লুয়েন্স থাকতে পারে, এটিকে ওভাররুল করা যায় না। বাট মানুষ যা চায়, জনগণ যা চায়, কোটি মানুষ যা চায় এবং দলগুলো যা চায়, সেটা বাস্তবে রূপ দিবে, এটা মানুষের প্রত্যাশা। বাট এখানেও কিন্তু প্রশ্ন আছে, অনেক দল আছে এখানে এই মুহূর্তে যারা প্রথম দিন থেকেই 5 জুলাই, 36 জুলাই, 5 আগস্ট থেকেই তারা বিভিন্ন বাহানা নিয়ে আসছে। প্রথম বলছে আওয়ামী লীগের বিচার হবে না, তারপরে তাদের এই যে দলীয় মনোগ্রাম চেঞ্জ করে ফেলছে, তারপরে বলছে যে একমাত্র সেনাবাহিনী আর আমরাই দেশপ্রেমিক, তারপরে আবার অনেক কথাই বলেছে। কথা বলতে বলতে এক পর্যায়ে যায় বললো যে আমরা এই যে কি পিআর পদ্ধতিতে যাব। ফাইনালি এসে ওরা যে কি করবে এটি এখন মানুষের সন্দেহ। তারা যে কি করবে এই স্বল্প সময়ে, এরা রেপিড এই যে অ্যাকশন ব্যাটালিয়নের মতো, রেপিড অ্যাকশন ব্যাটালিয়নের মতো অ্যাক্টিভিটি শো করতেছে। আমি জানি না তাদের কি উদ্দেশ্য আদর্শ, বাট আমার মনে হয় গণতন্ত্রের কোনো বিকল্প নাই। এটি প্রমাণ করেছে এদেশের জনগণ, এদেশের ছাত্র জনতা, সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী, আর্মস, পুলিশ, ব্যাটালিয়ন, এভরিবডি, গোয়েন্দা, সবাই 5 তারিখে আমরা ইউনাইটেড হয়েছিলাম। ফলে এখানে বিভিন্ন ইনফ্লুয়েন্স, ইন্ডিয়া ছিল, ইন্ডিয়ান ফোর্স ছিল, এখানে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, তারা ডাইরেক্টলি এখানে ইন্ধন দিয়েছে, অনেক কিছু হয়েছে, বাট নাথিং ওয়াজ ফ্রুটফুল। মানুষের সামনে, জনগণের সামনে, গণতন্ত্রকামী মানুষের সামনে 1400 মানুষ 2 সপ্তাহে মারা গেছে, 1000 অন্ধ হয়ে গেছে, 20,000 আহত হয়েছে। সুতরাং 5 তারিখের সাকসেস ছিল আমাদের রক্ত, আমাদের প্রত্যাশা, আমাদের মা বোন, আমাদের জনগণ, আমাদের সশস্ত্র বাহিনী, আমাদের সবার একটি সম্মিলিত প্রচেষ্টার ফলে আমরা 5 তারিখ পেয়েছিলাম। সুতরাং ইলেকশনটাকে বানচাল করার জন্য এই দুটি রাষ্ট্র, বিশেষ করে এটাকে নস্যাৎ করার জন্য কিংবা ডিলে করার জন্য তাদের যদি প্রচেষ্টা থাকে, এটাকে ওভাররুল করা যায় না। বাট এট দি সেম টাইম তারা যে পারে নাই সেটি প্রমাণ করেছি আমরা এই 16 মাস আগে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত হয়েছেন মেজর আখতারুজ্জামান, সাবেক এমপি। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে, এবং সেই সাথে আপনার কাছে প্রশ্ন নিয়ে যেতে চাই। তারেক রহমান এসেছেন, প্রায় 2 সপ্তাহেরও বেশি সময় হয়েছে, ওনার বেশ কয়েকটা প্রোগ্রামও ছিল, আমরা ওনার বক্তব্য শুনেছি। অনেকেই বলছেন যে ওনার অনেক পরিবর্তন, দলও হয়তো পরিবর্তন হতে পারে। সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে আপনি কোনো ভুল করেছেন কিনা, মানে দল পরিবর্তন করে? এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে, ভারত প্রভাবিত করছে এবং ভারত চায় বিএনপিকে ক্ষমতায় আনতে, তো এই ব্যাপারে আপনার মতামত শুনতে চাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হাসিনা আপা, এবং সেই সঙ্গে সৈয়দ মাহবুব ভাই এবং মেজর সিদ্দিক, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। আপনার অগত দর্শক শ্রোতাদেরকে সালাম, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, নিরাপদে থাকার চেষ্টা করবেন। তারেক রহমান সাহেব দেশে ফিরে এসছে, এটার সঙ্গে আমার দল পরিবর্তন বা দল ছেড়ে দেওয়ার কি সম্পর্ক আছে বলেন? আমি তো
দল পরিবর্তন করেছি এবং তার জন্য তো আমার অন্য কিছু ভাবার কোনো সুযোগ নাই, এবং এটা তারেক রহমান সাহেবের দেশে আসা বা না আসার সঙ্গে কোনো সম্পর্ক নাই। আমি দল থেকে বহিষ্কৃত ছিলাম, 3 বছর ধরে বহিষ্কৃত ছিলাম। আমি কোনো দলের লোকও না, বিএনপির কেউ না, বিএনপির কেউ ছিলামও না। 3 বছরের বেশি সময় ধরে আমি দল থেকে দলচ্যুত। আমি সেখানে আবার নতুন করে একটা দলে যোগদান করেছি। আমি তো কোনো দল থেকে আসি নাই। বিএনপির সঙ্গে তো আমার কোনো সম্পর্ক ছিল না। যে কোনো কারণে হোক বিএনপি আমাকে বহিষ্কার করেছে, আমি বহিষ্কৃত হয়েছি। সে আমরা অবরোধ করেছি, করে নাই, ঠিক আছে, এটা তাদের ব্যাপার। এটা তো আমাদের কোনো অভিযোগ করার কিছু নাই। এবং সেখান থেকে আমি যদি বুঝতাম যে একটা দল থেকে পরিবর্তন করছি, তাহলে হয়তো বলতে পারতেন যে আমার আচ্ছা, সেই ব্যাপারে না হয় কোন বুঝেছি, কিন্তু আক্ষেপ তারেক আছে কিনা, রহমানের কিছু আছে। পরিবর্তনটা আপনি আমি তো দেখতে আল্লাহর পাচ্ছেন। কাছে শুকরিয়া জানাই, আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ যে আমি একটা দল পেয়েছি, আমি একটা দল অংশগ্রহণ করতে পেরেছি এবং আল্লাহর রহমতে আমি আপনার প্রশ্ন শুনতে পাই নাই, প্রশ্ন আমার বলেন। হচ্ছে যে তার মানে তারেক রহমানের কয়েকটি প্রোগ্রামে তো আমরা দেখলাম, তাতে আপনার কি মনে হচ্ছে যে আমরা দূরে বসে যে তারেক রহমান সম্পর্কে মানে বলতেন আপনি বা অন্যরা, সেই তারেক রহমানের এই তারেক আমি রহমানের তো আপনার মতো সাংবাদিক, আমি তো আপনাদের মতো সাংবাদিক, আমি প্রশ্নগুলো কিছু শুনতে পাচ্ছি না। আমি বুঝতেছি না আমাদের লাইনটা কি আচ্ছা, ডিস্টার্ব আপনি করতেছে, আমি কন্টিনিউ শুনতে করেন, পাই আপনার না। আবার ইন্টারনেট থেকে রিপিট করবেন প্রশ্নটা। আমি বলছি যে মানে তারেক রহমানের যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা আপনি কিভাবে দেখছেন? মানে ভালো পরিবর্তন মনে হচ্ছে না খারাপ পরিবর্তন মনে হচ্ছে? মানে আপনার কাছে আপনার মূল্যায়নটা কি? আমি সেটাই জানতে চাচ্ছিলাম। আচ্ছা, আমি তো কোনো পরিবর্তন তো উনার দেখা কিছু না। আমি তো উনাকে আসতে দিচ্ছি, আর বাকি তো আমার সারাদিন সময় নাই ওনাকে ফলো করার বা দেখার উনি কোথায় কি বলছেন। যেহেতু আমি ওনার দলে নাই, কাজে ওনার কোনো বক্তব্য তো আমার কাছে কোনো রকম উৎস যোগায় না। আমি জানিও না উনি কোথায় কখন কি আর বলেছেন। আর এটা দলের যেটা বলা নেতা হচ্ছে কি বলছেন সেটা আনন্দবাজার জবাব পত্র- দেওয়ার দায়িত্ব আমার না। হুম, জি, আনন্দবাজার পত্রিকা থেকে যেটা বলা বুঝি হচ্ছে নাই। যে ওনাকে ভারত ক্ষমতায় আনতে চান, বা এরকম একটা খবর প্রচার আমি তো হচ্ছে এবং আনন্দবাজার পত্রিকা পড়ি নাই, ভারত আনতে চাই কিনা এটা বিএনপির রাজনীতি। এখানে আমার কোনো ব্যক্তিগত কোনো নাই, কারণ আমি তো কোনো দলের নেতা না। আমি একটা ক্ষুদ্র একজন নগণ্য কর্মী, মাত্র যোগদান করেছি। সেখানে একটা পার্টির প্রধান কি করেন, কি বলেন, তাকে কি করবেন না করবেন, এখানে তো আমি এখানে একজন ইন্ডিভিজুয়াল বিশ্লেষক হিসেবে আসি নাই। আপনার কাছে এখন আসছি, আগে একটা পরিচয় ছিল, আমি দলহীন ছিলাম, দল ছুট ছিলাম। এখন আমি তো একটা জামাতের ইসলামী পার্টির একজন নবীন সদস্য। সেখানে আমার কথা দৃষ্টিভঙ্গি আমার দলীয় অবস্থান থেকে হবে। সেখানে দলের অবস্থান থেকে আমার এই ব্যাপারে কথা বলার, তারেক রহমান সাহেব সম্বন্ধে কথা বলার আমার কোনো অধিকারও নাই, এবং এটা আমার দায়িত্বের মধ্যে, কর্তব্যের মধ্যে পড়ে না। এবং এখানে ওনার সঙ্গে মন্তব্য করা এটা আমার জন্য খুবই অনভিপ্রেত হবে এবং উচিত হবে না। এটা আমার জন্য অন্যায় হবে। কাজে আমি উনারকে নিয়ে কে কি বলছেন, কোন রাজনৈতিক দল কি বলছেন, এই ব্যাপারে আমি মন্তব্য করতে পারবো না। তবে হ্যাঁ, এইটা আমি বলতে পারবো যে আমাদের যদি কোনো কিছু থাকে, আমাদের উপর যদি আপনার কোনো প্রশ্ন থাকে, আমার দলের উপর কোনো প্রশ্ন থাকে, বা আমাদের পদক্ষেপ নিয়ে কোনো প্রশ্ন থাকে, ইনশাল্লাহ আমি অবশ্যই আপনাকে সেই প্রশ্নের জবাব দিতে চেষ্টা করবো। যে না, নির্বাচনে বলা হচ্ছে যে নির্বাচনে প্রশাসন বা একটি দেশ আসলে চাচ্ছে যে বিএনপিকে ক্ষমতায় আনতে। তো সেটা জামাত থেকেই বারবার প্রশ্ন তোলা হচ্ছে, বা এনসিপি জামাতের জোটে যারা আছে এনসিপি থেকে বলা হচ্ছে না, প্রশাসন এটা তো দৃশ্যমান, স্পষ্ট। আমরা দেখতে পাচ্ছি উপজেলা, থানা এবং নির্বাচন অফিস থেকে নিয়ে জেলা পর্যায়ে সকল কর্মকর্তারা জামাতের বিপক্ষে অবস্থান নিয়েছে, এবং তারা জামাতের প্রতি, লোকদের প্রতি বিরূপ আচরণ করছে, বিভিন্ন আচরণ করছে। কাজে এতে বোঝা যাচ্ছে যে তারা নিরপেক্ষ নন। আমরা সেই কথাটাই বলেছি, আমাদের জামাতে আমির বলেছে যে প্রশাসন তার নিরপেক্ষতা হারিয়ে ফেলছে, তারা পক্ষপাতিত্বপূর্ণ আচরণ করছে, তারা কোনো কোনো রাজনৈতিক দলকে প্রতি আনুগত্য দেখাচ্ছে, তাদের প্রতি সুযোগ সুবিধা দিচ্ছে, এটা বলে আসতেছে। এখানে তাদের প্রমাণ করতে হবে, প্রশাসনকে প্রমাণ করতে হবে, পুলিশকে প্রমাণ করতে হবে। এটা কি জামাত কথার কথা বলছে, না, সেখানে প্রেসার ক্রিয়েট করার জন্য বলছে নাকি কথা আসলে? বলবে কেন কথা বলবে কেন? জামাত তো পরিষ্কার বলেছে, এটা কথা বলবে। জামাত তো স্পষ্ট অভিযোগ করেছে যে প্রশাসন নিরপেক্ষ নয়,
সরকার প্রধান উপদেষ্টাকে থেকে নিয়ে পুলিশ এবং জেলা সার্বিক প্রশাসন পুরা প্রশাসনেই নিরপেক্ষ আচরণ করছে না। অর্থাৎ এখানে জামাত সেখানে তার কোনো ন্যায় বিচার পাচ্ছে না, এই কথাগুলো বলেছে। এবং সেখানে সুস্পষ্ট বলেছে তারা একটি রাজনৈতিক দলের প্রতি তারা পক্ষপাতী দেখাচ্ছে। এবং সেটার বিরুদ্ধে আবার সেই ব্যাপারে আবার মন্তব্য করেছেন ক্যাবিনেট সচিব যে না, তারা কোনো পক্ষপাতিত্ব দেখায় নাই। তাহলে যদি পক্ষপাতিত্ব না দেখায় তাহলে অভিযোগটা তারা আমলে নিল কেন? আমলে নেওয়ার মানে তো হলো তারা এখানে এক্সপ্রেশন নিচ্ছে না। তাহলে এইবারে বোঝা যাচ্ছে যে তারা কোনো না কোনো পক্ষের অবলম্বন করতেছে। আমি হয়তো জানি না কোন পক্ষকে বলছে, তবে জামাতের প্রতি নিরপেক্ষ আচরণ করা হচ্ছে না, এইটা জামাত স্পষ্ট ভাষায় বলেছে। আর আমরা ভারতের ব্যাপারে দেখতে পাচ্ছি ভারত একটি রাজনৈতিক দলের প্রতি অত্যন্ত আনুগত্য দেখাচ্ছে। এখানে তারা এক্সট্রা তাদের ডিপ্লোম্যাটিক চ্যানেলের বাইরে গিয়েও তারা সেখানে আমরা দেখতে পাচ্ছি, এবং সেখানে তারা অভিনন্দন জানাতেই পারে। আমরা দেখছি ভারতের রাষ্ট্রদূত সেখানে তারেক রহমান সাহেব চেয়ারম্যান হওয়ার পরে সবার আগে গিয়ে শুভেচ্ছা নিয়ে আসছেন। এটা তো ভুল কিছু না, করতেই পারেন। এটাতে আমরা খুশি হয়েছি যে ভারত আমাদের অত্যন্ত নিকটতম প্রতিবেশী এবং বাংলাদেশের প্রতি তাদের একটা আনন্দ ঘন একটা পরিবেশ আছে। বাংলাদেশের সঙ্গে তারা সুসম্পর্ক রক্ষা করতে চায়, এবং তারা এও বলেছে আগামী নির্বাচনে পরে তারা বাংলাদেশের নির্বাচন দেখে তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখবে। সেখানে তারেক রহমান সাহেবের প্রতি তারা যে শুভেচ্ছা জানিয়েছে এটাকে আমরা স্বাগত জানাই। এবং এখানে আমরা তো পরিষ্কার বলতে পারলাম যে হ্যাঁ, এখানে আমাদের যে বক্তব্যটা আমরা দিচ্ছি সেই বক্তব্যটা হলো যে ভারত দৃশ্যমান করেছে, ভারত দেখিয়েছে যে একটি রাজনৈতিক দলের প্রতি তারা যেমন দেশমাতা খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং এটা অত্যন্ত ইতিবাচক একটা পদক্ষেপ। তারপরে একটি দলের চেয়ারপারসন হওয়ার সঙ্গে সঙ্গে তারা সবার আগে অভিনন্দন জানিয়েছে, এটাও একটা ইতিবাচক। তার মানে আমরা ধরে নিতে পারি ভারত চাচ্ছে বাংলাদেশের সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রাখুক। এটা সেটা বিএনপির মাধ্যমে যদি তারা করতে চায় এটা ওয়েলকাম, এটা তো কোনো আপত্তি করার কিছু নাই। ক্ষমতায় যে যাবে তার সঙ্গে তারা আনুগত্য প্রকাশ করবে, এবং তারা হয়তো ধরেই নিচ্ছে যে আগামীতে হয়তো বিএনপি ক্ষমতায় যাবে, এবং তারা যদি সেটা ধরে নেয় আমার তো কিছু বলার নাই। আমরা মনে করি 12 তারিখে সিদ্ধান্ত হবে জনগণ কাকে ভোট দেবে, কাকে নির্বাচিত করবে। আমরা সেই 12 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। 12 তারিখের আগে 12 তারিখের সন্ধ্যা পর্যন্ত আমরা বলতে পারবো না যে ক্ষমতায় কে যাচ্ছে। আমরা প্রত্যাশা করতে বিএনপি যদি সিট বেশি পেয়ে থাকে, বিএনপি যদি কোনো সমস্যা না থাকে, প্রত্যাশা করতে পারে, কিন্তু চূড়ান্ত রায় দিবে জনগণ 12 তারিখে। সেখানে আকবরী কাউকে না সিট বেশি না পেলে ক্ষমতা যাবে কেমনে? সিট তো বেশি পাইতেই হবে। সিট বেশি না পাইলে ক্ষমতা যাবে কেন? সেখানে যারা বেশি সিট পায় তো ক্ষমতা যাবে, সিট পায় তো ক্ষমতা যাবে। বিএনপি পেয়ে থাকে, তো আমরা সেই জায়গায় প্রশ্ন উঠবে কেন যে ভারত নিয়ে যেতে চাচ্ছে, প্রশাসন নিয়ে যেতে যাচ্ছে। এখন বিএনপি যদি যেখানে সমস্যা, আমরা তো দেখেছি স্থগিত করেছে, মানে প্রার্থীতা স্থগিত করেছে, আবার ফেরত দিয়েছে। বিএনপির ক্ষেত্রেও আমরা দেখেছি, জামাতের ক্ষেত্রেও দেখেছি। কিন্তু শুধুমাত্র বিএনপির নামটা কেন আসে প্রশাসনের ব্যাপার? এই প্রশাসনের রদবদলের সময় আমরা দেখেছি যে জামাত হস্তক্ষেপ করেছে, এনসিপি হস্তক্ষেপ করেছে। তো এখন শুধুমাত্র প্রশাসন বিএনপির জন্য কেন কাজ করবে? না, এখন প্রশ্ন হয়েছে যদি জামাতের কথায় করে থাকে তাহলে সেটা অন্য প্রতিপক্ষ বলুক। এখন তো দুইটা জোট কাজ করতেছে, একটা ইসলামিক জোট আর একটা ইসলামের বাইরের জোট। তারা বলুক যে তাদেরকে পক্ষপাতিত্ব করছে, তার মানে কি হচ্ছে? তাদের যদি বিএনপির কথা সঠিক হয় তাহলে তো বোঝা গেল প্রশাসন নিরপেক্ষ না। আমরা তো বলি নাই প্রশাসন আমার পক্ষে আসুক বা আমার বিপক্ষে থাকুক, আমরা তো বলছি প্রশাসন নিরপেক্ষ থাকুক। কারণ বিএনপি যদি মনে করে প্রশাসন জামাতের দিকে চলে আসছে তাহলে ভেরি গুড, ফাইন, তার মানে প্রশাসন নিরপেক্ষ না। আমাদের সেই কথাটাই তো প্রমাণিত হলো। আমরা তো বলছি যে তারা যেন কারো পক্ষে না যায়, এটা তারা প্রমাণ করো যে তারা জামাতের পক্ষেও না বিএনপির পক্ষেও না, তারা নিজেদের গতিতে আপন গতিতে তাদের দায়িত্ব পালন করছে। এখানে জামাত অভিযোগ করছে তারা নিরপেক্ষ না, বিএনপি অভিযোগ করছে তারা নিরপেক্ষ না, তাহলে কি হচ্ছে? কাজে এখন এখানে এই কথাটা বলে এখন যদি মনে করি যে কেউ লটারির মাধ্যমে ডিসি নিয়োগ হয়েছে বলেই জামাতের কথায় এটা নিরপেক্ষ হয়ে গেছে, তাহলে এটার জবাব তো এটা হলো না। তার মানে লটারি নিয়োগ দেওয়ার পরে আপনি লটারি নিয়োগে খুশি,
তাহলে লটারি যদি আমাদের তালিকাটা যদি করে দেয় যে এই তালিকাগুলা পুরাটাই জামাতের লোক, এবং সেখানে লটারি করলে তো জামাতের লোকে আসবে, কাজে তারা তো নিরপেক্ষ হলো না, লটারি তো নিরপেক্ষ হলো না। লটারির তালিকাটা কে তৈরি করেছে? এদের মধ্যে লটারি হবে সে তালিকাটা কে তৈরি করেছে? সে তালিকাটা তো দেখতে হবে। কাজে আমাদের বক্তব্য হলো যে আমরা জামাতের ডিসিও চাই না, আমরা অন্য কোনো রাজনৈতিক দলের ডিসি চাই না। আমরা চাই নিরপেক্ষ ডিসি, আমরা চাই নিরপেক্ষ ওসি, আমরা চাই নিরপেক্ষ এসপি, আমরা চাই নিরপেক্ষ টিওনো, যারা সুষ্ঠুভাবে নির্বাচনটা করবে, কোনো দলের প্রতি পক্ষপাতী দেখাবে না। আমরা সেই লটারিটা কাদের মাধ্যমে করছে, কারা লটারির লিস্ট তৈরি করেছে সেটা আগে দেখতে হবে। সেই লিস্টের মধ্যে যদি ভূত থাকে, সরষেতে ভূত থাকলে আপনি সরষেতে ভূত তাড়াবেন কেমনে? কাজে এখানে তালিকাটার সময় দেখতে হবে যে লটারিটা হয়েছে সে তালিকাটা কে বানিয়েছে। আর এখানে বাইরের থেকে বাংলাদেশের রাজনীতিতে আপনি যেটা বলছেন যে হস্তক্ষেপ করা, ভোট ডাকাতি হওয়া, এখন তো ভোট ডাকাতির প্রশ্ন ওঠে না। এখন এই সরকার হঠাৎ করে এই কথাগুলো কোত্থেকে তুলতেছেন, এই কথাগুলো কোত্থেকে আনতেছেন? বানোয়াট কথা বলে নির্বাচনের প্রতি জনগণের দৃষ্টিকে অন্যদিকে নেওয়ার কেন চেষ্টা করা উনি হচ্ছে? অবশ্য বলছে যে ভোট ডাকাতি বন্ধ করবে, ডক্টর ইউনূস বলছে ভোট ডাকাতি বন্ধ করবে, মানে আগে তার মানে ভোট ডাকাতি হওয়ার সম্ভাবনা আছে। তো উনি ভোট ডাকাতির সম্ভাবনা কোথায় দেখলেন? উনি বলো কে ভোট ডাকাতি করতে চাচ্ছে, ভোট বন্ধ করবো নাকি? উনি ভোট ডাকাতিকে ধরতে হবে তো আগে, এটা বন্ধ করার কথা হলো নাকি? উনি যদি জানে ভোট ডাকাতি হবে তাহলে ভোট ডাকাতিকে ধরছে না কেন? এই ধরনের কি বলে মানে দুষ্ট প্রকৃতির বক্তব্যই তো জিনিসটাকে খারাপ করে। যদি প্রধান উপদেষ্টা মনে করেন যে ভোট ডাকাতি বন্ধ করবেন, তার মানে ভোট ডাকাতি হওয়ার প্রস্তুতি হচ্ছে। তাহলে ভোট ডাকাতি কারা করবে তিনি আগে তাদেরকে ধরুক। তাদেরকে না ধরে উনি অপেক্ষা করছেন যে নির্বাচনের দিন ভোট ডাকাতি আটকাবে। যদি সে আটকাতে না পারেন তখন কি হবে? তখন কি ভোট ডাকাতির ফলাফলে আমরা মেনে নেব? কাজে উনি তো এখানে গোলাপ পানিতে মাছ শিকার করার চেষ্টা করছেন। উনি রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সংঘাত লাগানোর চেষ্টা করছেন। এখানে আবার একটা অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে বাংলাদেশে একটা অস্বাভাবিক ঘটনা আবার ঘটানোর চেষ্টা করছেন, যাতে তিনি দীর্ঘায়িত হতে পারেন। এবং আপনারা যে বক্তব্যগুলো দিচ্ছেন এগুলো খেয়াল করে দেখেন, এখানে আমাদের আমির পরিষ্কার বলেছে যে আমরা নির্বাচনের পরে প্রয়োজনে আবার সবাই একসঙ্গে বসে দরকার পড়লে আমরা রাষ্ট্র সবাই মিলে 5 বছর চালাতে পারি কিনা। সেখানে নির্বাচন তো ভোট ডাকাতি হওয়ার প্রশ্নই নাই। কে জিতলো কে হারলো এটা তো কোনো বিবেচ্য বিষয় নয়। এখানে বিবেচ্য বিষয় হচ্ছে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হোক। সে নির্বাচনে যেই যেত, জামাত তো ঘোষণা দিয়ে বলেছে যদি জামাত জয়লাভ করে তাহলে সবাইকে নিয়ে আগামী 5 বছর একসঙ্গে সরকার গঠন করা যায় কিনা ওনারা সেই চেষ্টা করবেন। কাজে এখানে ভোট ডাকাতির প্রশ্ন আসে কেন? এখানে আন্তর্জাতিক চাপের প্রশ্ন আসে কেন? এগুলো তো ডালমে কুচ কালা হয়। এগুলো সরকার অত্যন্ত অসৎ উদ্দেশ্যে বলছে, এটাই আমার অভিমত। ধন্যবাদ আপা। অসংখ্য ধন্যবাদ। আমি সৈয়দ মামুন মাহবুব আপনার কাছেও শুনতে চাই যে এই যে একটা কথা উঠেছে ভোটের 1 মাস আগে 1.5 মাস আগে থেকেই যে প্রশাসন হেলে পড়েছে বিএনপির দিকে এবং মানে ভারতও চাচ্ছে বিএনপিকে আনতে, সব মিলিয়ে একটা কারসাজি হচ্ছে যে, এবং সেনাবাহিনীরও কথা আসে যে সেনাবাহিনীও চাচ্ছে বিএনপিকে ক্ষমতায় আনতে। সেটা দৃশ্যমান হয়েছে তারেক রহমান আসার পর থেকে। আপনি কি বলবেন? আপনি এই দৃশ্য দেখেন কিনা? জি, ধন্যবাদ আপনার এই অনুষ্ঠানে আমাকে যুক্ত করার জন্য। আমার সঙ্গে অত্যন্ত সম্মানিত 2 জন আলোচক রয়েছেন, 2টি বড় রাজনৈতিক দলের নেতৃত্ব, তাদেরকে আমার ধন্যবাদ। এবং আপনার অগণিত সারা বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী দর্শকদেরও আমার শুভেচ্ছা এবং তাদেরকেও সালাম। প্রথমেই আমি একটা কথা যেটা আপনার অনুষ্ঠানে প্রায় বলি, যে এখনো আপনাদের অনুষ্ঠানগুলো আপনাদের মতো আরো যারা অনলাইনে করেন কেন এত প্রাসঙ্গিক, কারণ আমাদের মিডিয়া, সো কল্ড ইলেকট্রনিক মিডিয়া, যে দালালির ধারায় ছিল 5ই আগস্ট পর্যন্ত, হয়তো সম্পাদক চেঞ্জ হয়েছে, মালিকরা জার্সি বদল করেছে, দালালি আরো তীব্র হয়েছে। এবং মানে কি যেন বলে না, হাস্যকর লাগে আমার কাছে যে সংবাদপত্র নাকি ফোর্থ পিলার অফ দি স্টেট, পিলার টিলার জানি না, চতুর্থ দালাল আর কি। তো যাই হোক, আপনি যে বলছেন যে কি দেখছেন এই প্রশাসন বা অন্যান্য বাহিনীর কথা, আমি তো বরং বলবো যে 5ই আগস্টের জনগণের উত্থানের পরে জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলন সংগ্রাম এবং বিভিন্ন শক্তি ছিল, নানা শক্তি ছিল, ডান বাম
কট্টর, মধ্য, উদার, নর্মাল নাগরিক সবাই ছিল। কিন্তু ফ্যাক্ট রিমেইনস, শেখ হাসিনার পতন কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে হয়নি। বহুবার চেষ্টা করেছে। জামাত ইসলামও বিএনপির সঙ্গে 14-15-তে প্রচুর আগুন লাগিয়েছে। তাদের যুদ্ধাপরাধী নেতাদের ফাঁসির সময়ও চাঁদে অমুককে দেখা গেছে, তমুককে দেখা গেছে, আন্দোলন হয়নি। অন্যান্য বিএনপি সর্বোচ্চ নেতৃত্ব বারংবার চেষ্টা করেছেন, বহুদিন জেলে ছিলেন। বেগম জিয়া তো জেলেই মারা গেলেন প্রায়, শেষে হয়তো অল্প দিন অগাস্টে মুক্তি পেলেন, অন্যান্য নেতারাও। কিন্তু ফ্যাক্ট রিমেইনস, যেমন 28শে অক্টোবর আমি ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট, যেটা বিএনপির আইনজীবী সংগঠন এবং আমার সংগঠন, আমাদের সংগঠন, সুপ্রিম কোর্ট বারের সংবিধান সংরক্ষণ কমিটি এবং অন্যান্য গণতন্ত্রে বিশ্বাসী আইনজীবী সংগঠনের নেতৃত্বে যে আমরা ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট করেছিলাম, যেটা আন্দোলনের পর স্বাভাবিকভাবেই আর অ্যাক্টিভ নাই, কারণ এখন যেহেতু ক্ষমতায় শেখ হাসিনা নেই। তো আমরা সেই 28শে অক্টোবরে জনসভায় বন্ধু হিসাবে গিয়েছিলাম এবং আমরা দেখেছি আধা ঘন্টা 35 মিনিটের অবস্থায় পুলিশের হামলায়, সাউন্ড গ্রেনেডে পুরা ঢাকা শূন্য হয়ে গেছে। রাতেই বিএনপির মহাসচিবকে গ্রেপ্তার করেছে, পরের দিন বোধহয় আমির খসরু মাহমুদ চৌধুরী, অন্যান্য নেতাদের। বরং আমরা 28শে অক্টোবর এও দেখেছি যে বিনা বাধায় জামাত ইসলাম জনসভা করেছে, আওয়ামী লীগের পুলিশ সেখানে হামলা করেনি। হয়তো দেখেছে একটা মিটিং হয়েছে, যাই হোক। তো এখন তো সফল আন্দোলন হলে একটা কথা আছে হাসিনা, যে পরাজিতের কোনো বাবা মা থাকে না, যে বিজয়ী হয় তার বাবা মা হওয়ার জন্য লাইন পড়ে যায়। তো ন্যাচারালি 5 আগস্ট যদি জনগণ সফল না হতো তাহলে দেখতেন অনেকেই দায়িত্ব নিত না। তারপরে আপনারা যাদেরকে মিডিয়া বাঁচিয়ে রেখেছে এখনো, বিভিন্ন ছোট ছোট দলগুলোকে, তারা আবার ছাত্রলীগের মধ্যে ঢুকে যেত। বা আমার আক্তার ভাই, শ্রদ্ধেয় মোহাম্মদ আখতারুজ্জামান সাহেব, বীর মুক্তিযোদ্ধা এবং বর্তমানে জামাতে জয়েন করেছেন, কোনো পদে নিশ্চয়ই আছেন বা যাবেন। তো ইসলামী ছাত্র শিবিরের নেতারা এই ডাকসুর ভিপিটিপি সব ছাত্রলীগের মধ্যেই থাকতো, কারণ তারা তো ছাত্রলীগের বিভিন্ন হলের নেতা ছিল। তো যাই হোক, এটা একটা আন্দোলনের নতুন বৈশিষ্ট্য আমরা 5 আগস্টে দেখলাম। আর আমাদের আরেক মেজর সিদ্দিক ভাই যেটা বলেছেন, বাংলাদেশে কেন এই 19 বা 20 শতাব্দী বা 19 গোড়ার দিক থেকেই আন্তর্জাতিক কোনো না কোনো পক্ষের সমর্থন ছাড়া কোনো দেশের কোনো পরিবর্তন সহজে হয় না। আক্তার ভাইকে আমি এই সুযোগে বলি, আক্তার ভাই, আপনার সঙ্গে যে আমার একটা তর্ক হয়েছিল আবেগের মাথায়, আপনি যখন জামাতে জয়েন করলেন সেই চ্যানেলটি আবার ওইটা প্রচার করেছে, আমাকে কোর্টে বহু লোক জিজ্ঞেস করেছে। তাই বললাম এটা তো মুরব্বীর সঙ্গে বহু আগে। তারপর তো আমিও, যেহেতু উনি আমার পিতার বয়সের কাছাকাছি, আমি ওনার কাছে সরি চেয়েছি যে আমারও রাগ করা ঠিক হয় না। তো যাই হোক, আক্তার ভাই নিজে সাক্ষী যে আমাদের মহান মুক্তিযুদ্ধে তো ভারত সমর্থন দিয়েছে, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। এবং মিত্রবাহিনী যুদ্ধ করেছে। আমি তো বরং একটা লাকি যে পাকিস্তানের মধ্যে আমরা ঢুকেছিলাম বলে, দুর্ভাগ্য হোক আর সৌভাগ্য হোক, আমরা স্বাধীন হতে পেরেছি। আমরা যদি ভারতের মধ্যে ঢুকতাম কোনো কারণে, তাহলে এখনো কাশ্মীরের মতো হতো, কারণ ভারতের একটা শক্তিশালী ব্যুরোক্রেসি আছে। যাই মোদি হিন্দুত্ব হোক, জঙ্গি হোক, অ্যাটলিস্ট একটা নির্বাচন কমিশন আছে। পাকিস্তানে তো তা নাই, পাকিস্তান একটা ব্যর্থ রাষ্ট্র। আমি তো অবাক হই এখনকার তরুণ প্রজন্মের অনেকে বিভ্রান্ত হয়ে কি কারণে পাকিস্তানের প্রতি প্রেম দেখায়। তো সেই পাকিস্তানের জঙ্গিপনার কারণেই তো আমাদের 1 কোটি লোক ভারতে গিয়েছিল। কেউ তো সোজা দুঃখে বাড়িঘর ছাড়ে না। এবং আমাদের মহান মুক্তিযুদ্ধের সোভিয়েত ইউনিয়নের ভূমিকা এখন কেউ বলেই না। তাদেরকে তো বীর বিক্রম উপাধি দেওয়া উচিত, কারণ 6 নভেম্বরে 6 ডিসেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল 4 বার। সোভিয়েত ইউনিয়ন 4 বার ভেটো দিয়েছিল, কারণ ভেটো না দিলে আমাদের মধ্যে যে রাজাকার আলবদররা ছিল ঢাকায়, ইন্ডিয়ার কলকাতার মধ্যেও যারা ছিল, তখনও নানা রকম দুর্বল লোক ছিল না, আক্তার ভাই ভালো বলতে পারবে। তো সবাই মিলে তো পাগল হয়ে যেত পাকিস্তানের কনফেডারেশন করার জন্য। সেখানে আমাদের সোভিয়েত ইউনিয়নে বা সমাজতান্ত্রিক দুনিয়ার একটা অসাধারণ সমর্থন ছিল মুক্তিকামী বাঙালির জন্য, এবং এটা তো কোনো অস্বীকার করার সুযোগ নাই। ভারতের সৈন্যরা আমাদের এখানে মারাও গেছে। এখন তো কোনো কিছু বলাই অনেকে ভয় পায়, আমি কোনো ভয় পাই না, কারণ আপনি শাসক শেখ মুজিবের 100টা সমালোচনা করতে পারেন, আমিও করি, কিন্তু এটাও সত্য বঙ্গবন্ধু পালাম বিমানবন্দর 10ই জানুয়ারি নেমেই ইন্দিরা গান্ধীকে বলেছে, হোয়েন ইউর আর্মি উইল লিভ ইন মাই কান্ট্রি।
তখন ইন্দিরা গান্ধী যে PN হাকসাররা ছিল তারা পরের দিন বই আছে পড়লে দেখবেন ইন্দিরা গান্ধীকে বলেছে কি আমরা বলেছিলাম না শেখ মুজিবকে কন্ট্রোল করা যাবে না, এবং 1972-এর 17ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে ভারতের সেনাবাহিনী আমাদের দেশ ছেড়ে চলে গেছে। এখন আমাদের এই উপমহাদেশে একটা ব্যাড কালচার হয়েছে, যেমন আপনি এই যে ভারতের ইলেকশন দেখবেন পশ্চিমবঙ্গে হচ্ছে ওদের বিধানসভার, আমি আলোচনাটা শর্ট করে আনছি, বা এর আগে যে মোদির নির্বাচন যে বোধহয় 3বার জিতলো, হ্যাঁ 3বার, প্রত্যেকবারই তার যুক্তি হচ্ছে আমি না থাকলে পাকিস্তান আগায় যাবে, আমি না থাকলে ভারত কি নাম ভারতে মুসলমানরা আরো সুবিধা পাবে। মোদি তো এবার বললই কংগ্রেস ক্ষমতা আসলে হিন্দু মহিলাদের মঙ্গলসূত্র ছিনিয়ে নিয়ে মুসলমানদের দেবে, গরু জবাই করে দেবে। আমরা তো সেই জঘন্য রাজনীতিরই আবার পাঠ হচ্ছি। আমার এটা খুব কানে বাজে, মুসলমান। আরে আমরা তো 47 সালে মুসলমান হয়েই তো পাকিস্তানে ঢুকেছিলাম, এবং 48 সালে 30শে জানুয়ারি জিন্নাহ সাহেব আমাদের মুখে ঝাড়ু মেরে দিয়েছে, বলেছে তুমি বাংলা কথা বলার দরকার নাই, উর্দু শ্যাল বি দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। 52তে আমি রক্ত দিয়েছি, আমি চ্যালেঞ্জ দিলাম অনেক রথী মহারথীদের, আর একটা জাতি দেখান মায়ের ভাষায় আমি তোমার ছেলে বা মেয়ে এই কথা বলার জন্য রক্ত দিতে হয়েছে, এবং সেখান থেকে বাঙালি সংস্কৃতি বাঙালি জাতির উদ্ভব। শেখ হাসিনা মুক্তিযুদ্ধকে ব্যবহার করেছে, শেখ হাসিনা বঙ্গবন্ধুকে বাণিজ্য করেছে, এই ব্যাপারে কোনো দ্বিমত নাই। তাই বলে আপনি মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুকে কন্টিনিউয়াস অপমান করবেন? আপনি প্রত্যেক কথাতেই ভারতকে দেখবেন প্রতিবেশী দেশ। আমরা চাইনি, আমরা চেয়েছি না 24-এ যে মোদি হারুক, একটা উদার গণতান্ত্রিক দলগুলো জিতুক। আমেরিকা কি করেছে? আপনারা তো এই নিয়ে কোনো কথাই বলেন না। আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব শেখ হাসিনা তো প্রেস কনফারেন্সের নামে তেলবাজদের সম্মেলন করত প্রত্যেকবার বিদেশ থেকে এসে, আক্তার ভাইয়ের মনে থাকবে তো, প্রত্যেক সম্পাদকরা গিয়ে দালালি করত। তাও তো একটা সম্পাদকরা যেত। ইউনূস সাহেব আজ 16 মাস 17 মাস ক্ষমতায়, একটা বাংলাদেশে প্রেস কনফারেন্স করেছে? তার সমস্ত সাক্ষাৎকার বিদেশিদের সঙ্গে। বাংলাদেশে কোন দুইজনের সঙ্গে দিয়েছে? একটা মানব জমিনের একটা নুরুল কবি না মানব জমিন দিছে আমার মনে পড়ে না, নুরুল কবি সাহেব, আর একটা হচ্ছে প্রথম আলোর মতিউর রহমান। হ্যাঁ, রাষ্ট্রপতি দিয়েছিলেন। না 17 মাসে আমি তো তারেক রহমানের একটা সিদ্ধান্তের প্রশংসা করি। আমিও তখন মোহবস্ত ছিলাম ইউনূস সাহেবকে নিয়ে। তারেক রহমানকে যখন এই যে বলছিল প্রথমত শেখ হাসিনাকে চাই, দ্বিতীয়ত শেখ হাসিনাকে চাই, মরণও শেখ হাসিনাকে চাই, এই যে সমকালের একে আজাদ, এখন বিএনপির তারা বিজনেস উইং এর ঢুকে গেছে। তাদের আবার এই আমাদের আন্দোলনের ছেলেরা মেয়েরা 5 তারিখ সন্ধ্যাবেলায় ওই টিভিতে বসেই, ওর নাম কি, চ্যানেল 24-এ বসেই তারেক রহমানের সঙ্গে আলাপ করেছিল যে জাতীয় সরকার করি ইউনূসের নেতৃত্বে। তা আমি তো বলবো তারেক রহমান ওইখানে একটা ভালো সিদ্ধান্ত নিয়েছিল যে না, দরকার নাই, 3 মাসের জন্য সরকার করো, নির্বাচন দাও। তখন আমিও এটা দ্বিমত করেছি প্রকাশ্যেই যে এটা, হ্যাঁ আমি বলছি, শেষ করছি, যে এটা কেন হলো, আরেকটু হোক। কিন্তু এই 17 মাসে আপনি ইউনূস সাহেবের সরকার বা কাউকে জিজ্ঞেস করেন এই 17 মাসে কোন জায়গায় মিনিমাম কোনো পরিবর্তন আনতে পেরেছে, যার জন্য সংবিধান সংশোধন লাগতো না। আপনি বাংলাদেশের সুপ্রিম কোর্ট থেকে শুরু করে সমস্ত প্রতিষ্ঠানে ভোট ডাকাতি বন্ধ করবে, রাখেন তো আপনি ইউনূস সাহেবের কথা। ওই যে মাহমুদুর রহমান মান্না সেদিন টকশোয় বলেছে যে মিষ্টি হাসিয়ে আর মিষ্টি কথা বলা ছাড়া ইউনূস সাহেব 16 মাসে কিছুই করেনি। আর তার সঙ্গে আমি যুক্ত করছি পার্সোনাল যত বেনিফিট আছে, বেনিফিট নিয়েছে, তার উপদেষ্টাদের অনেক বড় লোক করে দিয়েছে। এই যে এখন প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বা আমার আক্তার ভাইয়ের শব্দ আমার আরো প্রিয় বলেন দেশমাতা, যাই হোক, বেগম খালেদা জিয়ার যে এপিএস ছিলেন আব্দুস সাত্তার সাহেব, উনি এখন তারেক রহমান সাহেবেরও এপিএস। আমি তো তারেক রহমান সাহেবকে অনুরোধ করব যে এই দুদুককে ওনারা বলুক যে আব্দুস সাত্তার সাহেব বলেছিল আজ থেকে 5-6 মাস আগে যে এই উপদেষ্টাদের 8 জন উপদেষ্টার বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতির তথ্য আছে। আমি তো তখনই অনুরোধ করেছিলাম, আপনারটাই না কারটাই যেন মনে নেই, কার টক শো তখন বলেছিল যে ওনার ব্যক্তিগত মতামত এটা। না সেটা ব্যক্তি আর দল হোক, তদন্ত হোক। সুতরাং এখন আল্লাহর কাছে আমার একটাই প্রার্থনা যে কোনো মতে নির্বাচন হোক, নির্বাচনে যে জিতবে ভোটে, তারপরে নির্বাচিত সরকার দেশ ভালো করে পরিচালনা না করলে বাংলাদেশের মানুষ প্রতিবাদ করবে। বাংলাদেশের মানুষ, আমি বলি
বাংলাদেশের মানুষ 90-তে এরশাদকে সরিয়েছে, 96-তে বেগম জিয়ার যখন কেয়ারটেকারে রাজি হয়নি তার বিরুদ্ধে আন্দোলন করেছে, 2006 যখন বিএনপি তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে পলিউট করার জন্য তাদের প্রিয় লোক কে এম হাসানকে চিফ অ্যাডভাইজার করার জন্য বিচারপতিদের বয়স বাড়িয়েছিল, বাংলাদেশের মানুষ একটা বড় অংশের মানুষ শেখ হাসিনার 14 দলের নেতৃত্বে সেটা আন্দোলন করেছে। আবার বাংলাদেশের মানুষ শেখ হাসিনা যখন তার ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য একের পর এক ভোটের নামে নাটক করেছে, কেয়ারটেকার ব্যবস্থা বাতিল করেছে, তার বিরুদ্ধে আন্দোলন করেছে। বাংলাদেশের মানুষ সামনে যে সরকারই আসবে তারা যদি দেশ গঠন না করে, অহেতুক ভারত বিরোধিতার নাম করে আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে অহেতুক সম্পর্ক খারাপ করে, যদি প্রতিবেশী আমাকে চোখ রাঙায় আমি পাল্টা চোখ রাঙাবো, কিন্তু আমি ঘুম থেকে উঠেই এবং শুয়ার আগ পর্যন্ত ভারত 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 চাইতেই পারে কাউকে নির্বাচনে। আমরা তো চাই যে পশ্চিমবঙ্গে এবারও মমতা জিতুক, যাতে উগ্র ধর্মবাদী ধর্মীয় যারা মুসলমানকে হত্যা করে, মানুষকে হত্যা করে, এই উপমহাদেশে একটা হচ্ছে চাওয়া, আরেকটা হচ্ছে যে কারসাজি করে নিয়ে আসা। না, কারসাজি আপনি অ্যালাউ করছেন কেন? আপনি এই বিশ্বে কোন মুখে কারসাজির কথা বলেন? যেখানে একটা দেশের রাষ্ট্রপতিকে উঠাই নিয়ে এসছে মার্কিন যুক্তরাষ্ট্র, কই আমাদের কোন রাজনৈতিক দলের প্রতিবাদ আমার চোখে পড়েনি। আবার বলছে গ্রিনল্যান্ড আমার নিতে হবে, আমি চাই, না হলে রাশিয়া নিয়ে নেবে। তারপরে ইরানে ইন্টারফেয়ার করবে, আমি জানি না এখনো করছে কিনা। তো সুতরাং কারসাজির কি আছে? আপনি ভোটে আপনি জনগণ ভোট দেবে। এখন যেটা সিদ্দিক ভাই বলেছেন, আক্তার ভাই বলেছেন, আমি একমত। এই সরকারের এই ক্যাপাবিলিটি আছে কিনা সুষ্ঠু নির্বাচন করা, আমি সন্দিহান। কারণ যে ছেলে থানায় গিয়ে বলে আমি এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছি, বানিয়াচং থানা পুড়িয়ে দিয়েছি, সেই ছেলেকে 15 ঘন্টা এই সরকার অ্যারেস্ট করে রাখতে পারে না। সেই সরকার যদি ভোটের দিন কেউ ব্যালট বক্স ছিনতাই করে, কি করবে? সেই পুলিশের কি মনোবল? এই 16 মাসে কি নিয়োগ হলো? আমি তো বলেছিলাম কনস্টেবল অ্যাটলিস্ট ফ্রেশ 20-25 হাজার নিয়োগ দিত। কনস্টেবল নিয়োগে আমি জানি দৌড় দিতে হয়, ম্যাট্রিকের সার্টিফিকেট দেখে ফিজিক্যাল ফিটনেস আছে কিনা। আপনি বিসিএস এএসপি যদি নাও নিতে পারেন এই 16 মাসে। সুতরাং আমি শেষ করি, আপনাদের আলোচনা হওয়া উচিত এখন আরো যে 1 মাস আছে এই সরকারের ব্যবচ্ছেদ করা, পোস্টমর্টেম করা। আপনি বলেন, আপনি তো বন্যা বইয়ে দিতেন, আমার 2 আলোচক আমিও সমালোচনার বন্যা বইয়ে দিতাম যদি এখন ক্ষমতায় আওয়ামী লীগ বা বিএনপি থাকতো আর মাদুরার ঘটনায় আমেরিকার ব্যাপারে কোনো নিন্দা প্রস্তাব সরকার না নিত, বলতেন যে এই সরকার ওই সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের দালাল। এখন সবাই নীরব কেন? আমি এই প্রশ্ন রাখতে চাই। অনেক ধন্যবাদ আপনাকে। অবশ্যই উত্তর দিবেন আমার 2 অতিথির যে কোনো একজন। সরকার কেন নীরব? মেজর সিদ্দিক, আপনার কাছে আরেকটা প্রশ্ন শুনতে চাই যে ইদানিং আমরা 1 মাসও নাই নির্বাচনের, কিন্তু এখনো আমরা ডক্টর ইউনূস বলে যে নির্বাচনকে বানচাল করার জন্য পরাজিত শক্তি এখনো কাজ করে যাচ্ছে। আবার মাঝে মাঝে শফিকুল আলমও বলেন যে নির্বাচন কেউ ঠেকাতে পারবে না, এই নির্বাচন ঠেকানোর কোনো ওয়ে নেই। আবার অনেকেই বলছে যে আমি হাসিনা আপা একটু যোগ করে দেই। আজকে বিএনপির অত্যন্ত প্রভাবশালী স্ট্যান্ডিং কমিটির মেম্বার বীর মুক্তিযোদ্ধা মির্জা আব্বাস বলেছে জামাতকে ইঙ্গিত করে যে জামাত নির্বাচন বানচালের চেষ্টা করছে। বলেন। ধন্যবাদ। জি, জামাতের নির্বাচনে বানচালের চেষ্টা করছে। এখন আসলে সরকারও থেকে যেতে চাচ্ছে বা সরকারও থাকার একটা রাস্তা খুঁজছে, এরকমও শোনা যায়, বা নির্বাচন হবে না এরকমও আলোচনা চলছে। তো এগুলো কেন আপনার কাছে শুনতে চাই যে আসলে কোনো ওয়ে আছে কিনা বিকল্প? 1 মাস 1 মাসও নাই, আগামী মাসের 12 তারিখ, আজকে 12 তারিখ। দেখুন, আমাদের বাংলাদেশ এই 5ই অগাস্টের পরে অনেক প্রত্যাশা, গগনচুম্বী আকাশ সমান প্রত্যাশা মানুষের হৃদয়ে। একই সাথে পাশাপাশি যদি কতগুলো ফ্যাক্টর আমি নিয়ে আসি, যে সত্যগুলো অনেকের ভালো লাগবে না, তবু আমার বলতে হচ্ছে। 500 পুলিশকে পুড়িয়ে দেওয়া হলো, গাছে ঝুলিয়ে হত্যা করা হলো, পুলিশ বাহিনী 1 লক্ষেরও বেশি পুলিশ বাহিনী পালিয়ে গেল অস্ত্র সহ। একমাত্র সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী জেনারেল ওয়াকারের নেতৃত্বে এই র্যাপিড একটি ডিসিশনের মাধ্যমে 3, 4, 5-এ বাংলাদেশকে ধরে রাখার জন্য তারা চেষ্টা করলো। হোল বাংলাদেশে সেনাবাহিনী ডেপ্লয়েড হলো। বাকি শুধু হাহাকার, 626 জন হাওয়া হয়ে গেল। আওয়ামী লীগের
প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকল মন্ত্রী, এমপি, সকল লেসপেন্সার, জেলা লেভেল, থানা লেভেল, ইউনিয়ন লেভেলের নেতারা পালিয়ে গেল। এখন প্রশ্ন হলো যে এই 16 মাসে এমন কি হয়ে গেছে যে এই পুলিশের আত্মবিশ্বাস বেড়ে গেছে 100%? এমন কি হয়ে গেছে যে 18 কোটি মানুষকে এই 1 লক্ষ সেনাবাহিনী কন্ট্রোল করে ফেলবে? এমন কি হয়ে গেছে যে আমরা এই প্রতিটা সেন্টারে যে আমাদের যে 12 কোটি ভোটার তাদেরকে আমরা নিয়ন্ত্রণ করে ফেলবো? এই স্পেকুলেশন গুলো, এই সন্দেহগুলো, এই 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 ধরনের সন্দেহগুলো থাকবেই। কিন্তু এই জাতি কিন্তু নতুন করে একটা নির্বাচন দিচ্ছে না। আমরা 91, 96, তারপর 2001, 2008 আমরা নির্বাচন দেখেছি। আমি নিজে পার্টিসিপেট করেছি। আমি একজন সেনা অফিসার হিসেবে আমি নিয়ন্ত্রণ করেছি এলাকা। আমি বগুড়ায় করেছি 91-এ, 96-এ আমি ময়মনসিংহে এলাকা করেছি, 2001-এ আমি ঢাকায় নিয়ন্ত্রণ করেছি। এই সেনাবাহিনী বারবার এই কাজটা করেছে। প্রথমবারে 91-এ যে নির্বাচন হয়েছিল তখন কোনো এই ধরনের কনস্টিটিউশনাল কোনো কিছু ছিল না, রিফর্ম ছিল না। এটি শাহাবুদ্দিন সাহেব এসে 90 দিনের মাথায় করিয়েছিল এদেশের মানুষ। কিন্তু এদেশের মানুষকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে এই 15 বছরে এই শেখ হাসিনার সরকার। 14, 18 এবং 24-এর এই যে প্রথমটা ছিল ডিজিটাল কারচুপি, পরেরটা নিশিরাতের ভোট এবং সর্বশেষ 24-এ আমিডামি। এর মাধ্যমে মানুষের আশা, প্রত্যাশা, ভরসা, বিশ্বাস সব ভেঙে চুরে খানখান করে দিয়েছিল। আর এইখানে যে হস্তক্ষেপ করেছিল সেটা হলো ভারত। ভারত সকালে উঠে বলতো নির্বাচনটা সঠিক হয়েছে। 14-তে তো সুজাতা সিং এসে সরাসরি জেনারেল এরশাদকেও এনফোর্স করে এই নির্বাচনে নিয়ে আসছে। সুতরাং 18-তে সেনাবাহিনীর উপস্থিতিতে নিশিরাতে ভোট হয়েছে, 24-এ আমিডামি, সবচেয়ে কলঙ্কজনক। সুতরাং আমরা যারা 20 বছর বয়স, 30 বছর বয়স, 40 বছর বয়স, প্রত্যেকে এই গত 15-16 বছরে ভোট দিতে পারে নাই। সুতরাং এখানে স্পেকুলেশন, এখানে সন্দেহ, এখানে বিশালভাবে প্রপাগান্ডা কাজ করছে। ধরেন আপনি যদি বলেন 1 মাস কেন, 7 দিন আগেও প্রপাগান্ডা কাজ করতে পারে। 7 দিন আগেও ভয়, সন্ত্রাস, অনেক কিছু কাজ করতে পারে। আর আপনার ওই যে কি ময়ূক না ফয়ুকের মতো টেলিভিশনে দাঁড়ায় ইচ্ছা মতো পেঁয়াজকে বানায় ফেলায় অ্যাটম বম ভারতে বসে। আর এই ভারত আসছে, এসে দেখছে যে 30 লক্ষ মানুষ 300 ফিটে, আর 31 তারিখে মাত্র 7 দিনের মাথায় দেখলো 1.5 কোটি মানুষ এই পার্লামেন্টের আশেপাশে। সুতরাং ভারতের পররাষ্ট্রমন্ত্রী সরাসরি এসে জনাব তারেক রহমানকে, আমাদের দলের মাননীয় চেয়ারম্যানকে তারা ফুল দিল, কি কন্ডোলেন্স জানালো, সবকিছু জানালো, চিঠিপত্র সব হস্তান্তর করলো। তাতে একটা দুষ্ট শ্রেণী বলে বসলো যে ভারত এখন ইন্ডিয়াকে নিয়ে যাবে, যে ভারত এখন বিএনপিকে ক্ষমতায় নিয়ে যাবে। বিএনপিকে ক্ষমতা নেওয়ার জন্য তো বিএনপি 17 বছর সাফার করছে। আর এখানে একটি স্টেটমেন্ট ইন্টারপ্রিটেশনটা আমার মনে হয় সঠিক না। আমি শ্রদ্ধা ভরে সবার প্রতি সম্মান নিয়ে বলবো যে 5 তারিখে সব হয়ে গেছে আর বাকি হয় নাই। ভাই এই 17টা বছর যুদ্ধ করেছে, 17টা বছর স্ট্রাগল করেছে। শুধু 20-এ 10টা ভেন্যুতে সারা বাংলায় 1 কোটিরও মানুষ, 1 কোটিরও বেশি মানুষ সমবেত হয়েছে। তারপরে 22-এ রোড মার্চের নামে আরো 1 কোটি মানুষ সঞ্চালিত হয়েছে, এবং এই সবটাই হয়েছে বিএনপির কমান্ডের মাধ্যমে। এবং সারপ্রাইজিংলি এই 17 বছর তিনি অনলাইনে বসে, এই আপনার সাথে যেমন কথা বলছি, সারা গ্লোবালি মানুষ যেমন শুনছে, বাংলা ভাষাভাষীরা যখন এটাকে ওয়াচ করছে, তেমনি ভাবে আমরা দেখতে পাচ্ছিলাম পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশের মানুষ অনলাইনে কথা বলেছে, শ্বাস প্রশ্বাস আমরা শুনতে পাই প্রতি মুহূর্তে। যেমন মাহমুদুর রহমান এই সাংবাদিকদের সামনে উনি একজন বিদগ্ধ নেতা হিসেবে বলে বসলেন তারেক রহমান জানে না। তারেক রহমান জানবে না কেন? এখন যে আপনি কথা বলছেন, হাসিনা আক্তার আপনি কথা বলছেন, এটি তারেক রহমান যদি অনলাইনে থেকে থাকেন কিংবা পরে উনি দেখতে পাবেন, এবং এই মুহূর্তে থাকলে উনি আপনার প্রতিটি প্রশ্ন উনি শুনতে পাচ্ছেন। সুতরাং আমরা গ্লোবাল ভিলেজে আছি, আমরা আর ওই 71-এর ভিলেজে। উনি বলছে 71-এ মুজিব যেমন আসছিলেন আপনি আসছেন, এটা তুলনা চলে না। 71 ছিল অন্ধকার যুগ, আর এখন হলো গ্লোবালাইজ সুপার হাইওয়ের যুগ। এখন প্রত্যেকে দেখতে পায়। মেজর আক্তার যখন কথা বলে তার প্রতিটি শব্দ উচ্চারিত হয় মিলিয়নস অফ বিলিয়নস অফ মানুষের কানে। সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে বিশাল চেঞ্জ একটা। এই চেঞ্জে র্যাপিড অ্যাকশন গুলো সুপার র্যাপিড হিসেবে
হাইপার হিসাবে মানুষগুলো কাজ করে, মানুষগুলোর হাইপার করে ফেলেছে। একটা রিক্সাওয়ালা আরেকটা রিক্সাওয়ালাকে মানে না, একটা গাড়ির ড্রাইভার বাসের ড্রাইভারকে মানে না, একটা যে পথচারী পুলিশকে মানে না, একটা না মানার প্রবণতা চরমভাবে মাথাচাড়া দিয়েছে। আমি 16 মাস বাংলাদেশে আসি, আমি লন্ডন কালচারে গত 16টা বছর কাটিয়েছি, বাট এখন আমি দেখতে পাচ্ছি যে আমার জাতি একটা হাইপার, এখানে কেউ কাউকে মানে না, কেউ কাউকে বিশ্বাস করে না, বিশ্বাস চলে গেছে, শ্রদ্ধা চলে গেছে, মানা চলে গেছে, ডিসিপ্লিন চলে গেছে, নীতির মা মারা গেছে, খালা মারা গেছে, সবাই মারা গেছে। সুতরাং এইখানে এত উশৃঙ্খল পরিবেশে একটাই সুন্দর দৃশ্য ছিল, সেটা হলো এই যে 300 ফুটে তারেক রহমানকে 30 লক্ষ লোক রিসেপশন দিয়েছে, আর 31 তারিখে শ্রদ্ধা ভরে চোখের জলে ভাসিয়েছে 1.5 থেকে 2 কোটি মানুষ, এবং সারা পৃথিবীতে, সারা বাংলাদেশে লক্ষ কোটি মানুষ অনলাইনে সেদিন দেখেছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি কত শ্রদ্ধা। আর তিনি 44 বছর স্ট্রাগল করেছেন। কিসের 44 বছর? 54 বছর স্ট্রাগল। স্বাধীনতার প্রথম প্রহর থেকে যে মহিলাটি সবচেয়ে বেশি চিন্তিত সংগ্রাম করেছেন তিনি ছিলেন বেগম খালেদা জিয়া। কারণ তার স্বামী স্বাধীনতার ঘোষণা দিয়ে তিনি রণাঙ্গনে যুদ্ধ করছেন বুলেটের সাথে, আর তিনি যুদ্ধ করছেন 2টা শিশু সন্তানকে হাতে নিয়ে, এবং 2 জুলাইতে তিনি বন্দী হলেন পাকিদের হাতে, তারপর 16 ডিসেম্বর পর্যন্ত তিনি বন্দী দশায় কাটিয়েছেন। সেই যে স্ট্রাগল, সেই স্ট্রাগল 75 স্ট্রাগল করেছে, যে 3 দিন ছিলেন তিনি বন্দী দশায়, যদি হত্যা করা হতো তাহলে তিনি ধ্বংস হয়ে যেত। তারপর তিনি 81-তে স্বামী হারিয়ে 82-তে যখন জয়েন করেছেন এই পার্টিকে, টেনে উঠিয়ে নিয়ে আসছেন, এটা বিলো দি সি লেভেল ছিল, তাকে টেনে উঠে। সুতরাং দেশনেত্রী বেগম খালেদা যেমন জাতিকে যেমন দিয়েছে, তিনি তার উচ্চতা যে পৃথিবীর যে কোনো মনুমেন্টকে ক্রস করে চলে গেছে, আকাশ সমান। সেটির প্রমাণ হয়েছে, পৃথিবী দেখে নাই যে একটা নেত্রীর জন্য কোটি কোটি মানুষ। আমি সেদিন ছিলাম, আমি পার্লামেন্টের সামনে ছিলাম, আমার কাছে মনে হয়েছে এটি একটি অসাধারণ, আমার সৌভাগ্য যে আমি দেখেছি দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পাশে দাঁড়িয়ে মানুষ কেঁদেছে। যখন এই আপনার নজরুল ইসলাম খান যখন বলেছে যে আমার দেশ, আমার মাটি, আমার মানুষ সব, তখন সারা এই লক্ষ কোটি মানুষ চিৎকার করে একটা সাউন্ড করেছিল, এটি গগন বিদারী। যখন বলেছে যে তার মৃত্যুর জন্য অনিবার্য দায়ী হলো শেখ হাসিনা, তিনি কখনো এই দায় থেকে মুক্তি পাবেন না, তখন যে চিৎকার ছিল আকাশ ফাটা। সুতরাং আজকে আমি বলতে চাচ্ছি যে আমি উড়িয়ে দিচ্ছি না, যেটি যদি দেশি বিদেশি ষড়যন্ত্র, বিশেষ করে ফেসিবাদীরা প্রতি মুহূর্তে হুমকি দিচ্ছে, এরা যে কোনো রাস্তা, যে কোনো স্ট্রিটে, যে কোনো গ্রামে, যে কোনো অঞ্চলে, এটা আক্তার স্যারের অঞ্চল হোক, আমারও, সবখানে গাপটি মেরে আছে। কোটি কোটি কর্মী এখনো গাপটি মেরে আছে। এরা যদি জেগে ওঠে কোনো ফর্মুলা নিয়ে, তাহলে এটি আশ্চর্য হবার কিছু না। একইভাবে দেশকে বাঁচানোর জন্য, দেশটাকে ট্র্যাকে নেওয়ার জন্য, গণতান্ত্রিক প্রক্রিয়াকে শুরু করার জন্য লক্ষ কোটি মানুষ বদ্ধপরিকর। সুতরাং এটি একটি চিন্তার বিষয়, এটি যে কোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে, যে কোনো সময় আঘাত আসতে পারে, বিভিন্ন ফর্মে, বিভিন্নভাবে, ডিপ্লোম্যাটিক্যালি, পলিটিক্যালি, ইন্টারন্যাশনালি, লোকালি, যেভাবে আসতে পারে আমি জানি না। বাট এটাকে প্রতিহত করার জন্য আমাদের সেনাবাহিনী ডেপ্লয়েড আছে, আর্ম ফোর্সেস ডেপ্লয়েড আছে, কোস্ট গার্ড, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, র্যাব, সবাই ডেপ্লয়েড আছে। সুতরাং সবচেয়ে বড় ডেপ্লয়মেন্টটা হলো 18 কোটি মানুষ ডেপ্লয়েড। এখন কিন্তু এই 15 বছরে কই মাছ ভাসতে ভাসতে যেমন স্মার্ট করে, এই মানুষগুলা একদিকে যেমন স্মার্ট হয়েছে, আরেকদিকে অসহিষ্ণু হয়েছে, একদিকে হাইপার হয়েছে, আরেকদিকে তাদের চোখ কান খোলা আছে। সুতরাং এমন একটি প্রেক্ষাপটে আমার বিশ্বাস যে মানুষের প্রত্যাশা পূরণ হবে, আল্লাহ পাক পূরণ করে। এটা প্রমাণ হয়েছে 5ই আগস্টে, যে এই মানুষ দেখতে পাইলো যে ফেস্টিভাল টিকে না, এবং প্রমাণ হয়েছে যে দেশনেত্রী বেগম খালেদা যে 21 তারিখে হাসছিলেন, উনি মন খুলে হেসেছেন ইসের সশস্ত্র বাহিনীর দাওয়াতে। আর একইভাবে তিনি 31 তারিখে ইন্তেকাল করার পর লক্ষ কোটি মানুষ তাকে সেই শ্রদ্ধা জানিয়েছে। সুতরাং ইলেকশন হবে। আমি বিশ্বাস করি একজন রাজনীতিক হিসেবে 20 বছর রাজনীতি করছি, ছাত্র রাজনীতি করছি 5 বছর, আমার 25 বছর হয়ে গেছে, এটা সিলভার জুবিলি করে ফেলছি জীবনে, এক ক্ষুদ্র জীবনে। সুতরাং এই রাজনৈতিক জীবনে আমি বুঝতে পারছি যে রাজনীতি এখন ইন দি ফোরফ্রন্ট। মানুষ ভালোবাসে যে একটা গণতন্ত্র ফিরে আসুক, একটু অর্ডার ফিরে আসুক। কোন দল যাবে, কি কারা যাবে, কে মেজরিটি হবে, সেটি পরের আলাপ। বাট একটা নির্বাচনের মাধ্যমে যদি একটা স্টেপ ফরওয়ার্ড করে জাতি, সেটা হবে আমাদের জন্য একটা বিশাল অ্যাচিভমেন্ট। অসংখ্য ধন্যবাদ। আমি মেজর আখতারুজ্জামান, আপনার কাছে দুটি বিষয়ে জানতে চাই। যে একটি বিষয় হচ্ছে টিআইবি আজকে বলছে যে জুলাই সনদের চেতনা উপেক্ষিত করেও রাষ্ট্র সংস্কারের বদলে দায় মুক্তির ফাঁদ তৈরি করছে।
এটা টিআইবির প্রধান যিনি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখার জামান বলছেন। আরেকটা জরিপ বের হয়েছে নির্বাচন উপলক্ষে, সেটা বের করেছে আইআইএলডি জরিপ। সেখানে বিএনপিকে চায় 34.7 আর জামাতকে চায় 33.6। কেন চায় সেটা বলছে যে বিএনপির হচ্ছে অভিজ্ঞতা এবং রাষ্ট্র পরিচালনার সক্ষমতা, আর জামাতের হচ্ছে সততা এবং পরিবর্তনের রাজনীতি। দুটো বিষয় আপনার কাছে কেমন মনে হয়? দুটো বিষয় আমার কাছে নেতিবাচক মনে হয়েছে। কারণ টিআইবি একটি অর্গানাইজেশন যা ভাড়া করা অর্গানাইজেশন, যারা নৈতিকভাবে টোটালি করাপ্ট। তারা পরের পয়সা দিয়ে চলে, পরের কাছ থেকে টাকা নেয়, ওই বিভিন্ন ডোনারদের কাছ থেকে টাকা নেয়, বিভিন্ন ভাবে টাকা চেয়ে চিনতে তাদের দিনকাল চলে। ফলে তারা তথাকথিত এন্টি কারাপশনের কথা বলে, কিন্তু নিজেরা তাদের রোজগারটা করতে আসতেছে, টাকাটা কেমনে কামাই হচ্ছে, তাদের টাকাটা কে দিচ্ছে, কি তাদের প্রোডাক্ট, সেটা কি করে তারা বিক্রি করতেছে, সেটা তারা বলুক। আমরা যেখানে মানে দিন আনতে পান্তা ফোড়া, যেখানে আমরা খাবার জোগাড় করতে আমার মাহবুব ভাই সারাদিন হাইকোর্টে পড়ে থাকতে হয়, এবং সেখানে তারপরে ওনার দিনের শেষে কি থাকে জানি না, আর ওনারা সুটেড বুটেড হয়ে সারাদিন ঘুরে বেড়ান। ওনাদের আয়ের উৎস কি? ওনার টিআইবি সাহেবদের সবার আয়ের উৎস আমরা জানতে চাই। তারা ইনকাম ট্যাক্স ফাইল তাদের আমরা দেখতে চাই। বদিউল আলম মজুমদারের, হ্যাঁ, এদের দেখতে চাই, আমরা জানতে চাই ওনারা কি করেন। পরের টাকা খায়া নৈতিক ভাবে পায়ের থেকে চুল থেকে আঙ্গুল পর্যন্ত যারা টোটালি করা, তারা এগুলা বলে, এগুলা বলে বলে মানুষকে সরকার কি দায় মুক্তি চায় না? মানে দায় মুক্তি তো আমরা অনেকবারই শুনেছি। ওই বেটা কে? তাকে দায় মুক্তি দেওয়ার কে? সে কে? জনগণের কাছে দায় মুক্তি হবে, জনগণের কাছে দিব। তোমরা বেটা 420 তোমরা টাকা খাইয়া একটা রিপোর্ট তৈরি করো, রিপোর্ট তৈরি করে সেই রিপোর্টটা বিক্রি করো, আবার বিদেশি এমবিসিতে গিয়ে গেলে পুশ সেল করো, আবার বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের কাছে পুশ সেল করো। তোমরা একটা রিপোর্ট তৈরি করো, সেই রিপোর্টটা তৈরি করে আবার বিক্রি করো। তোমরা যদি এত অনেস্ট এত ভালো হও, তাহলে বিনা পয়সা দাও না কেন সবাইকে? সারা বাংলাদেশের মানুষকে বিনা পয়সা দাও না কেন? তাহলে দাও, সেটা তো করবো না। কাজে এই সমস্ত করাপ্ট লোকদের কাছে আপনাদের কাছে খুব পূজনীয় মনে হতে পারে, কিন্তু আমাদের কাছে তারা নাম্বার 1 চোর, তারা বাটপার, তারা জোচ্চোর। তারা বাংলাদেশটাকে বিক্রি করে খায়, বাংলাদেশের ভাবমূর্তিকে তারা বিক্রি করে প্রতিনিয়ত তাদের স্বার্থে। তারা একবার চিন্তা করে না তাদের রিপোর্টটা বাংলাদেশের ভাবমূর্তি কোথায় নিয়ে যাবে, তারা সেটা একবারও ভাবতে চায় না। তাদের কথা নিয়ে যদি আমাদের কথা বলতে বলেন, যারা সারাদিন রাজনীতিবিদদের গালাগালি করে, যারা সারা দিনে সবকিছু রাজনীতিবিদ দায়ী করে, কিন্তু তারা একবার বুঝতে চায় না যে রাজনীতিবিদ না থাকলে এবার তোরা থাকবে কেমনে, তোদের অস্তিত্ব কোথায় আছে। আজকে তারা কি একবারও বলেছে ভেনেজুয়েলাকে কোন আইন বলে, কোন ক্ষমতা বলে ট্রাম্প তাকে উঠায় নিয়ে আসছে? এই বলার সাহস আছে? এই বলতে পারবে? আজকে কোন সাহসে বলে ইরানে তারা বিপ্লব ঘটাচ্ছে? তো ইরানে যে আজকে এত গুলি করে মারতেছে, তাহলে টিআইবি এইগুলো কথা বলে না কেন? মানবতা কোথায় লঙ্ঘিত হচ্ছে? এখন এই ভাড়াটিয়া করাপ্টদের কথা বলেন না, এদের কোনো কথা আমাদের কাছে মূল্যায়ন নাই, কিছু নাই। আর যারা আর জরিপের কথা যেটা বলছেন, সেটা হচ্ছে কিছুগুলো ব্যবসায়ী আছে, তারা এই জরিপ গুলা সুবিধা মতো করে, বাবারে জরিপ করে তোমার কি লাভ? জনগণ তোমার জরিপ কয়টা লোক পড়ে? বাংলাদেশের 12,76,00,000 ভোটার, এবারে কয়জন লোক জরিপ এই বইটা পড়ে? আর কয়জন লোক জরিপ নিয়ে জানে? টেলিভিশনের জরিপের খবর কে রাখে? কাজে 12,76,00,000 মানুষ তারা ভোট দিবে তাদের বিবেচনায়। এই যে মেজর সিদ্দিক সাহেব বলছে না যে মানুষ পরিবর্তন হবে, মানুষ ভোট দিবে, মানুষ ভোট দিয়ে যারা সৎ, যারা ভালো, যারা দক্ষ, তাদেরকে নির্বাচিত করবে। আমি ওনার সঙ্গে একমত। মানুষ ভোট দিবে এবং মানুষ দেখে শুনে ভোট দিবে। মানুষ এবার তারা সচেতন হয়েছে, তারা জানে, তারা বুঝে, কাজে তারা জনগণ ভোট দিবে। আমরা সেরকম একটা ভোট চাই এবং ইনশাল্লাহ সেই ভোটটা এবার হবে। আমরা চাই জনগণ তার নিজের ইচ্ছা মতো ভোট দেব, যাকে জনগণ ভালো মনে করবে, যাকে তার পছন্দ হবে, তাকে ভোটটা দেখ। আমরা সেটাই চাই। আমরা চাই না আর ভোটের মাধ্যমে আবার কেউ চাঁদাবাজ, কেউ দখলবাজ, কেউ দুর্নীতিবাজ, কেউ কি বলে পত্রিকা অফিস দখলকারী, ব্যবসা প্রতিষ্ঠান দখলকারী, বালু মহল দখল করে তারা আবার নির্বাচিত হোক, তাদের দল নির্বাচিত হোক, সে যে দলই হোক।
এরকম মানুষ যে দলে আছে আমরা সেই দলে নির্বাচিত হোক, এটা আমরা চাই না। আমরা চাই মানুষ যাকে পছন্দ করে, মানুষের স্বার্থ যে দেখবে, যারা সৎ, যারা ন্যায়পরায়ণ, যারা নিষ্ঠাবান, যাদের ট্রান্সপারেন্সি আছে, এরকম লোকদেরকে নির্বাচিত করুক, সেটা যেই দলে থাকুক, যেখানে থাকুক, যারাই জয়লাভ করুক, আমরা তাদের অভিনন্দন জানাবো, অনেকে স্বাগত কিন্তু জানাবো। অভিযোগ উঠেছে যে জামাত আগে যেরকম পিআর বলে গণভোট বলে নির্বাচনের পেছানোর কথা বলতো বা নির্বাচন চাইতো না, এখনো নির্বাচনের ব্যাপারে এক ধরনের দোটানা অবস্থা তারা আছে, নির্বাচন চায় না বা বানচাল করতে চায়। অবস্থা না, জামাত বারবার তার প্রত্যাশার কথা বলছে, তার ওয়াদার কথা বলছে, তার কমিটমেন্টের কথা বলছে। সে এখনো পিআর পদ্ধতি চায়, এখনো চায়, কিন্তু সে তো কোনো কিছু বাধা দিচ্ছে না, সে তার দাবি করছে। সে বলতেছে আমি দুপুরে ডাল দিয়ে ভাত খাবো, তাকে ডাল দিচ্ছেন না, সে তো বলতেছে না, বাড়াবাড়ি করতেছে না যে না আমি ডাল ছাড়া খাবো না। সে তার প্রত্যাশার কথা বলছে, কিন্তু সে তো নির্বাচনের পূর্ণ প্রস্তুতি নিয়ে আগাচ্ছে এবং সে তো নির্বাচন করার জন্য প্রস্তুত। তারপরে সে বলছে আপনারা নিরপেক্ষ হন, আপনারা একটা সুষ্ঠু নির্বাচন দেন। তারা তো বলছেন আমরা নির্বাচন করব না, তারা চাচ্ছে। তো চাওয়াটাকে যদি অন্যায় মনে করেন তাহলে কেমনে হবে? আপনাকে তো তারা তো বলে নাই যে আমাকে ভোট দেন, আমাকে ভোট দিতে হবে, আমি সৎ, আমি একমাত্র ভালো, তো বলে নাই। হ্যাঁ বলতেছে তো, তারা তো বলতেছে যে ইসলাম মানে জামাতে ইসলাম মানে তো এই যে জান্নাতের বিষয়টি সব বলে, অনেক সময় এগুলো তো বলে, কেউ কেউ বলে, আবার কারণ জামাত ইসলাম যেহেতু বাংলাদেশের মানুষের সংখ্যাগরিষ্ঠ মানুষ ইসলাম ধর্ম অবলম্বন করে, মুসলমান, তাই তারা বলছে মানুষের, মুসলমানদের ঈমান আকীদা অনুযায়ী আমরা দেশ চালাবো। সেই দেশটাকে সবাই থাকবে, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই থাকবে, কিন্তু আমাদের রাষ্ট্র পরিচালনার প্রাধান্য পাবে আল্লাহর হুকুম, আল্লাহ যেই সন্তুষ্টি, আল্লাহ সন্তুষ্টি অনুযায়ী আমরা থাকবো। পাশাপাশি তারা তো এটাও বলছে জনগণের কল্যাণ, জনগণের ক্ষতি না হয়, জনগণ যেটা চায় সেই অনুযায়ী দেশ চলবে। সেখানে নারী মুক্তি কথা বলছে, নারীদের সম্বন্ধে বলছে, অন্য ধর্মদের হেফাজত করার কথা বলছে, সেখানে বলছে এখানে শিশুদের মতো অন্য ধর্মের লোকদেরকে প্রতিপালন করা হবে। এইগুলো ইতিবাচক কথাগুলো, জামাতের কথাগুলো আপনাদের কাছে যায় না। আপনি নারী জামাত ইসলাম, প্রার্থী তো নাই ওনাদের তো মানে নারী প্রার্থী যদি না থাকে, নারী প্রার্থী থাকলে, নারী প্রার্থী থাকলে নারী ছাত্রী মুক্তি হয়ে সংস্থা যাবে। তো আছে, নারী নারী প্রার্থী প্রার্থী থাকলে বাংলাদেশে গ্রামে গঞ্জে ঘুরে নারীদেরকে নির্বাচিত করার কি সুযোগ আছে? আর যারা নারী নারী নিয়ে কথা বলেন তারা কজন প্রার্থী দিয়েছেন সেটাও দেখেন না, সেখানে দেখেন না নারী কি হচ্ছে। কাজে নারীদেরকে তো, নারীরা তো দাবি করতেছেন আমাদেরকে নির্বাচিত করার জন্য দাও, যদি দাবি করে দিবে, জামাত দিবে, প্রয়োজন পড়লে দিবে। কিন্তু আমরা নারীরা নারীদের তো একটা চাওয়া আছে যে আমাদের দেশে জামাতে নির্বাচিত হয়ে আসলো, সেই জামাতের নারী প্রার্থী কই, নারী এমপি কোথায়, আমরা তো সেটাও চাইতে পারি। আপনি আসেন, নারী প্রার্থী আপনি হইতে আসেন, আমরা নারী প্রার্থী আপনাদের করবো। আমি হতে যাবো কেন? আসবেন না, তাহলে আমাকে তো নারীরা চাইতে হবে। আমার কাছে কোনো নারী চায় কি রিফিউজ হয়েছে? আমার কোন নারী কি আমার এই দলের আসন চেয়ে কি রিফিউজ হয়েছে, না করা হয়েছে? না করা হলে বলেন যেহেতু নারী চেয়েছিল তাকে দেওয়া হয় নাই। আমাদের নারীরা কাজ করতেছে, বিশ্ববিদ্যালয়ের নারীরা দাঁড়িয়েছে, এই যে স্বতন্ত্র কি বলে এনসিপি তে নারী দাঁড়িয়েছে, বিএনপি কি জামাত কি সেই আসন ছেড়ে দেয় নাই, তাকে নমিনেশন দেয় নাই? কারণ নারী তো আসতে হবে, না হলে ওনার তো এগুলো ইউরোপিয়ান কথা বলে তো লাভ নাই। এখানে তো আপনাকে বাস্তবতার নিজেকে আলাপ করতে হবে। তো আমরা যেটা চাই, যেটা সিদ্দিক সাহেব বলেছেন, আমি একমত যে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন হওয়া দরকার। সেই নির্বাচনের মাধ্যমে দেশ কারা পরিচালনা করবে সেটা নির্দিষ্টকরণ করা হবে এবং সেখানে যাতে একটা সুষ্ঠু নিরপেক্ষ ভালো নির্বাচন হয়, সেই নির্বাচনের প্রত্যাশা আমরা করি। কাজে দেশটাকে শান্তির দিকে নিতে হলে এখন আমাদের সামনে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। জামাত ইসলাম বলে না আমাকে ভোট দাও, অমুককে ভোট দিও না, তারা শুধু বলছে দেশটাকে ভালো করতে হলে আমাদেরকে সৎ পথে আসতে হবে, ন্যায়ের পথে আসতে হবে, ন্যায় ও ইনসাফের পথে আসতে হবে। এই কথাটা জামাত বলছে। জামাত যদি ভুল থাকে বলে ভোট দিবেন না, সেটা আপনাদের ইচ্ছা। জামাত তো বলেন আমাকে ভোট দিতেই হবে, আমি দখল করব। জামাত বলছে আমরা এটা চাই, আমরা যদি নির্বাচিত হতে পারি তাহলে ন্যায় এবং ইনসাফ ভিত্তিতে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করব। জি, অসংখ্য ধন্যবাদ। আমি সাইদ মামুন মাহবুব আপনার কাছে যেটা শুনতে চাই, যে আমি একটু আসিফ নজরুলের প্রসঙ্গ শুনতে চাই যদি আপনার ইয়ে থাকে, যে উনি সেদিন বলছিলেন একটা বক্তব্যে যে জামিনের বিষয়ে ওনাকে সবাই গালি দেয়, ওনাকেই আসলে সবচেয়ে বেশি গালি দেয়, কারণ আর অন্যদের ভিউ ব্যবসা হয় বা টাকা আসে বা মনিটাইজেশন হয়, এগুলো বলছিলেন। তো উনি বলছিলেন যে জামিনের ব্যাপারে আসলে উনি দায়ী না, দায়ী হচ্ছে যে বিচারপতি। তো বিচারপতির কাছে কেন জবাব দিতে চায় না সেটার একটা বিষয় বলেছেন। এবং উনি বলেছেন যে ৩ জন উপদেষ্টা পদত্যাগ করতেও চেয়েছিল, সেখানে উনি আছেন কিনা সেটা বলেনি। এবং উনি মানে ওনার মেয়াদ শেষে উনি সমস্ত ব্যাখ্যা দিবেন
কি করেছেন না করেছেন সেগুলো। তো এখানে আসলে মানে ওনাদেরকেই সবসময় জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে এবং দায় মুক্তির বিষয়টা আসলে মানে এই ওনারা ক্ষমতা ছেড়ে দিলে দায় মুক্তি নিয়ে খোঁজার চেষ্টা করছে, এটা যদিও টিআইবির রিপোর্ট বলছে বা অন্যান্য জায়গা থেকেও এসেছে। তো আপনার কি মনে হচ্ছে যে এই সরকারের মেয়াদ যদি আর মানে নির্বাচন পর্যন্তই থাকে, তাহলে এই সরকার কিরকম পরিস্থিতিতে পড়তে পারে এবং এখন থেকেই তারা সেই আলোচনা শুরু করেছে? আপনার কাছে শুনতে চাই আপনি আপনার বিশ্লেষণ। না, দায় মুক্তি তো আমি মানে বুঝি না, কারণ আমাদের এই যে আক্তার ভাইরা তো মুক্তিযোদ্ধা, আমি নিজেও মুক্তিযোদ্ধার সন্তান, মহান মুক্তিযুদ্ধের। ওই মুক্তিযোদ্ধারা তো দায় মুক্তি চাইনি, কিংবা আমরা 90-এর গণঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণকারী তরুণ ছাত্র হিসেবে কেবল ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। 90-এর গণঅভ্যুত্থানের পরও তো আমরা দায় মুক্তি চাইনি। 90-এর গণঅভ্যুত্থানের সাহসী ছাত্র নেতারা তো বডিগার্ড চাইনি, লাইসেন্স চালিত অস্ত্র চাইনি, কি নাম গানম্যান চাইনি। দায় মুক্তি মানে কি? তার মানে এই আন্দোলনের কিছু অংশ যারা ক্ষমতায় বা ক্ষমতার কাছে, তাদের কি মনে হচ্ছে যে কোনো অপরাধ করেছে যে দায় মুক্তি? দায় মুক্তি তো বাংলাদেশের মানুষ প্রথম শুনেছে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পরে 20শে সেপ্টেম্বর খুনি মোস্তাক যখন ইন্ডেমনিটি দিল যে খুনিদের বিচার করা যাবে না, এবং পরবর্তীকালে নির্বাচিত সরকার সেই খুনিদের বিচার করেছে। মুক্তিযুদ্ধের রাজাকারদেরও আমরা বিচার করেছি, এবং এই বিচারের সঙ্গে শেখ হাসিনার একক ক্রেডিটের কিছু নাই। এইটা আমরা শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে আমাদের ছাত্র জীবন থেকে আন্দোলন করেছি। 2008-এ জনগণ আওয়ামী লীগকে ব্যাপক মাত্রায় ভোট দেওয়ার বড় একটা কারণ ছিল যে যুদ্ধাপরাধীদের বিচার করবে। তো এরা কি এরকম অপরাধ করেছে? এদের দায় মুক্তি লাগবে কেন? এটা একটা মানে হাস্যকর, বরং আমাদের জুলাই আন্দোলনকে অপমান করে। দায় মুক্তি কেন লাগবে? বরং জুলাই আন্দোলনে যারা হত্যা করেছে, সে আওয়ামী লীগের হোক, বাইরের লোক হোক, যেই হোক, সেই হত্যাকাণ্ডে সুষ্ঠু একটা তদন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস করলেন না, মুখস্থ কথা বলে যাচ্ছে। আর আসিফ নজরুল সাহেব, মুশকিল হচ্ছে 1947 থেকে আমি আরো আগে না গেলাম, আজ অবধি বাংলাদেশ বলেন, ভারত বলেন, পাকিস্তান বলেন, সামরিক শাসক বলেন, আধা স্বৈরাচার বলেন, আধা ইলেকটেড বলেন, 2-3টা মন্ত্রণালয় টেকনিক্যাল লোকদের দিতে হয়। যেমন অর্থ মন্ত্রণালয় একজন অর্থনীতির ব্যাকগ্রাউন্ড লাগে, আইন মন্ত্রণালয় একজন হয় বিচারপতি না হলে আইনজীবী হয়েছে, উনি হয়েছেন নদী আইন বিশেষজ্ঞ। উনি এখন কি বলছে না বলছে, ওনার এই কথা শুনে মনে হলো যে ওনাকে নিয়ে বেশি হয়। তো এটা তো ওবায়দুল কাদেরও বলতো যে আমাকে নিয়ে প্রোগ্রাম করলে ইউটিউবের ভিউ বাড়ে, আপনাদেরকে মিন করে বলতো ওবায়দুল কাদের। আসিফ নজরুল সাহেবকে ওই জায়গায় পৌঁছে গেছে কিনা আমি জানি না। আর এখানে জামিনের ব্যাপারে আপনাকে পার্সোনালি বলছি না, আমাদের মিডিয়া, আমাদের জনগণ, আমাদের আন্দোলনের কিছু ইয়াং বন্ধুরা এবং অনেকেই বিভ্রান্ত আছে। জামিন মানে খালাস না, জামিন হচ্ছে আদালতেরই আদেশে একটা লোক আদালতের নজরদারির মধ্যেই থাকে। এইখানে আর কেউ আপনার ওই কি নাম বলে হাত দেখে যে জ্যোতিষ না, যে রহিমকে বেল দেওয়া হলো, রহিম 9 মাস পর গিয়ে কাকে খুন করবে। এগুলো হচ্ছে অন্ধ। এই যে সিদ্দিক ভাই বলল না যে সাংঘাতিক হাইপার হয়েছে, সাংঘাতিক একে অপরকে সহ্য করতে পারে না। সিদ্দিক ভাই, আপনার হয়তো ভালো লাগবে না, আপনি বা আক্তার ভাইয়েরও ভালো লাগবে কিনা, এইটা 8ই আগস্ট 5 আগস্ট হাসিনার পতনের পর 8ই আগস্ট ইউনূস সাহেব ওত নেওয়ার আগ পর্যন্ত এই যে বাড়িঘর ভাঙাভাঙি, একে ওকে মারা, এগুলো জায়েজ না, কিন্তু বলা যায় যে আমরা যেটা অনেক সময় বলি আপনার হচ্ছে মানে একটা ইফেক্ট, একটা ঘটনার তাৎক্ষণিক রাগ বিক্ষোভ। কিন্তু 8ই আগস্টে ডক্টর মোহাম্মদ ইউনূস ওত নিয়ে সবচেয়ে যেটা বড় উনি ব্যর্থতা দিয়ে পরিচয় দিয়েছেন, উনি এই মবতন্ত্রকে প্রশ্রয় দিয়েছেন। ফ্রাঙ্কেনস্টাইন তৈরি হয়েছে। 71-এ মুক্তিযুদ্ধের পরে মুক্তিযোদ্ধারা চাইলে গোলাম আজমের বাড়ি মগবাজারে ভেঙে ফেলতে পারতো না, উড়িয়ে দিতে পারতো না। কারো বাড়ি ঘরে হামলা তো এরশাদ পতনের পর আমার মনে আছে, এই যে এখন যেটা যুব উন্নয়ন অধিদপ্তর, গুলিস্তান, আক্তার ভাই এবং সিদ্দিক ভাইয়ের মনে থাকবে, সাবেক দৈনিক বাংলা মোড় থেকে একটু আগালে আল্লাহওয়ালা বিল্ডিং নাম ছিল, আক্তার ভাই মনে আছে আপনার? জাতীয় পার্টির হেড অফিস ছিল। সেইটা 6 তারিখে জনগণ গিয়ে ভাঙচুর টাংচুর করছে। আমার আজও মনে পড়ে, এক বৃদ্ধ তার ছেলেকে নিয়ে এসে 4টা ইট নিয়ে যাচ্ছে। আমি একদম চাক্ষুষ, আমার সৌভাগ্য হয়েছিল ওই আন্দোলনও থাকার। তা আমি বললাম যে চাচা আপনি ইট নিয়ে কি করবেন? যে বাবা ইট রেখে দেবো, মানুষকে দেখাবো যে স্বৈরাচারের অফিসের ইট আমরা আনছি, আর যাতে কেউ স্বৈরাচার না হয়।
কিন্তু সিদ্দিক ভাই ভালো লাগবে কিনা, সেই স্বৈরাচারের সঙ্গে শেখ হাসিনা এরশাদকে সমর্থনের ক্ষমতাও গেছে, আবার 98 সালে বেগম জিয়া এরশাদ এবং আক্তার ভাই যে দলে জয়েন করেছে সেই জামাতকে নিয়ে 4 দলীয় জোট করেছে। কাজে আমাদের রাজনৈতিক বিদদের ছাড়া যেরকম দেশ চলবেও না, তারাই আমাদের ভরসা। আবার কারো হাই মোরাল নেওয়ার কোনো সুযোগ নাই। প্রত্যেকের শাসন আমলেই কম বেশি নানা স্বৈরাচারী প্রবণতা আমরা দেখেছি। আর আমি যেটা মনে করি, সিদ্দিক ভাই সহ সব বিএনপি নেতারা তারা অনেক প্রাজ্ঞ। মনে রাখতে হবে সিদ্দিক ভাই যে বাঙালি কিন্তু জয়ের মিছিলে বেশি যায়, এটা দেখে বিভ্রান্ত হেন না। কারণ এটাও সত্য, বেগম জিয়ার বাসার সামনে 3 মাস বালুর ট্রাক ছিল, 50টা লোকের মিছিল যায়নি। বাঙালি বিজয় মিছিলে বেশি যোগদান করে, এটা দেখে বিভ্রান্ত হবেন না। এবং আমি বিশ্বাস করি তারেক রহমান সাহেবের সঙ্গে এখন যে দল ধরে ভদ্রলোক থেকে শুরু করে চোর ছাত্র সব যাচ্ছে, নিশ্চয়ই উনি বিভ্রান্ত হবেন না। কারণ মানুষ তেলা মাথায় তেল দেয়, ওই যে আমার নানি বলতেন কই মাছের তেলে ভাজায় তেল। এখন যেটা আমি মনে করি যে নির্বাচন, এই সরকার সুষ্ঠু নির্বাচন করার কোনো মুরাদ নাই। তারা অনেক অর্জন করতে পারত তারা যদি আন্তরিকভাবে নির্বাচন চাইতো। প্রথম কয়েক মাস তো উনি জ্ঞান দিলেন ইউনূস সাহেব, কম সংস্কার হলে অল্প তাড়াতাড়ি নির্বাচন দেব, বেশি সংস্কার হলে টাইম লাগবে। রোজার ঈদে নামাজ পড়ে গিয়ে বললো লোকজন তো চাচ্ছে আমাকে 10 বছর রাখতে। এবং আক্তার ভাইয়ের আগেকার ভিডিওগুলো দেখবেন, আক্তার ভাই আমাদের চেয়ে তো অনেক সাহসী বীর মুক্তিযোদ্ধা যেহেতু উনি। আক্তার ভাই সবচেয়ে বেশি কট্টর ভাষায় সমালোচনা করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। এখন হয়তো একটা দলীয় শৃঙ্খলার মধ্যে আছে বলে, তাও জানি না আক্তার ভাইকে যেমন বিএনপি শৃঙ্খলার মধ্যে রাখতে পারেনি, জামাত তাকে শৃঙ্খলার মধ্যে, তাকে হাত পা শিকল দিয়ে বেঁধে রাখবে, আমি এটা বিশ্বাস করি না। উনি ওনার বিবেক দিয়ে অবশ্যই কথা বলবে। তো সরি, মার্জনা করবেন। আরেকটা বিষয় যেটা আমি আশা করেছিলাম আমার 2 আলোচক হয়তো আলোচনা করবেন বা ওনারা নানা ব্যাপারে আলোক করেছে, হাসিনা আক্তার আপনি প্রসঙ্গ তুলবেন, সেটা হচ্ছে কেউ তো আমি শেষ করি, কেউ তো বিরোধী দলে থাকতে চায় না। এটাই তো গণতন্ত্রের সবচেয়ে বড় সংকট। আবারও আনডিক্লেয়ার্ড বাকশাল হয়ে যাচ্ছে, ধানের শীষে জিতার জন্য 3-4টা দল বিলুপ্ত হয়ে গেছে। যে নুরুল হক নূর, রাশেদ, যাদেরকে আমরা প্রচন্ড স্নেহ করি, আমরা সুপ্রিম কোর্টে তাদেরকে নিয়ে অনুষ্ঠান করেছি শেখ হাসিনার আমলে রক্তচক্ষুকে উপেক্ষা করে, সেই দলের সাধারণ সম্পাদক রাশেদ বিএনপির হয়ে ইলেকশন করার জন্য চলে গেল বিএনপিতে। অনেক দল বিলুপ্ত হলো, আবার জামাতের সঙ্গে জোট করলো অনেকে, অর্থাৎ কেউ বিরোধী দলে থাকতে চাচ্ছে না। এখানে ইমরান খান প্রথমবার যেদিন নির্বাচন হয়ে গেছে, কর্নেল ওলি কেন, উনি তো নির্বাচনও করছেন না। না করুক, অলি সাহেব বয়স্ক মানুষ, আমি কোনো মন্তব্য করতে চাই না। একটা বয়সের পরে মাথাটা তার স্ক্রু ঠিক মতো কাজ করে না, সে আর্মি হোক আর সিভিল হোক আর যেই হোক, উকিল হোক। তো উনি কখন কি বলে, কোনটাই কি করে, কিছুই বোঝা যায় না। এই জামাতের সঙ্গে সমঝোতা বেগম জিয়া কেন করলো, এই জন্য উনি 2006 যখন বেগম জিয়া প্রধানমন্ত্রী, এই বনানী ক্লাবের কাছে বিশাল মিটিং করে খালেদা জিয়ার সিটিং 2 মিনিস্টার আলমগীর কবির আর জাহানারা বেগম, এই যে ইয়ার দিকে বাড়ি, রাজবাড়িতে বিএনপির সিনিয়র নেতা ছিলেন, 2 মন্ত্রীকে নিয়ে দল গঠন করলেন, বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে দল করলেন, আবার গিয়ে বিভক্ত হলো। যাকে এটা উনি মুরব্বী মানুষ, ওনারটা উনি ভালো বুঝবে। তো যেটা আমি বলছি, অর্থাৎ সবাই ক্ষমতার ভাগ পেতে চায়। যে সংস্কারটা ইউনূস সাহেবের কোনো সাংবিধানিক সংশোধন লাগতো না, আলী রিয়াজকে দিয়ে ফাস্ট ফুডের হোটেল চালানো লাগতো না হারুনের ভাতের হোটেল বন্ধ হওয়ার পর, সেটাই উনি করলেন না। সেটা হচ্ছে এমপিদেরকে সমস্ত উন্নয়ন কাজ থেকে দূরে রাখার কোনো নিয়ম করলো না, যার ফলে এখন পাগল হয়ে গেছে সবাই এমপি হওয়ার জন্য। রাষ্ট্রের সাংবিধানিক পদধারী ব্যক্তিরা পদত্যাগ করে দলীয় এমপি হচ্ছে, সাবেক বিচারপতির এমপি হওয়ার জন্য পাগল হচ্ছে, একই দলের মধ্যে নমিনেশন দেওয়ার পরও 3-4 জন। কারণ এখন পর্যন্ত যে নিয়ম, যে এমপিদের লোভ লালসার মধ্যে আইনগতভাবে সুবিধা আছে, সমস্ত স্কুল কলেজের ম্যানেজিং কমিটি, দারোয়ান থেকে শুরু করে হেডমাস্টার, প্রিন্সিপাল নিয়োগ, কাজী নিয়োগের তদবির, কাবি খা, ঘাবি খা, বালি খা, চুনি খা, পাহাড় খা, মাছ খা, এগুলো সব প্রকল্প। সবাই মনে করছে একবার এমপি হব, 3 পুরুষ 3 প্রজন্মের আর কোনো ব্যবসা করতে হবে না, আর আবার তোষামত নীতিতে চলে যাও, খালি তোষণ। আপনি দেখেন, আমি অবাক লাগছে, আমি একটা অদ্ভুত দেশের নাগরিক। আমি 4 আগস্ট পর্যন্ত সারা বাংলাদেশে বঙ্গবন্ধু, শেখ হাসিনা জয়, চোখ পচে যায় আমার, চোখের উপর অত্যাচার, আর জায়গায় জায়গায় লোকাল নেতা। আর এখন এত লোক খালেদা জিয়ার ভক্ত ছিল,
মুরগি কল্যাণ সমিতি থেকে শুরু করে মুচি সমিতি সহ শুধু বেগম জিয়া, তারেক জিয়া, শহীদ জিয়া, ভালো। আর কেউ নাই বাংলাদেশে, আর কোনো রাজনৈতিক দল নাই, আর কোনো সমর্থক নাই। এ কি উদ্ভট এক চাটুকারের, আমি বলছি 1 মিনিট, অদ্ভুত এক চাটুকারের মধ্যে পুরা মিডিয়া দালাল। একটা মিডিয়া তো এই যে বসুন্ধরা দালাল মিডিয়া, এত ইন্ট্রোভার্ট ভদ্রমহিলা, ভালো ডাক্তার তারেক রহমানের সহধর্মিনী, জাইমা রহমান ভূমধ্যসাগরে, জাইমা রহমান আটলান্টিক মহাসাগরে, জাইমা রহমান এয়ারপোর্টের ভিআইপি লাউঞ্জে, এগুলো কোনো নিউজ? এ কি দালালির অন্ধ প্রতিযোগিতা? আমি তো আপনাদের মিডিয়া নিয়ে খুবই হতাশ। এবং হাসিনাকে দিতেও বেশি বেশি তেল, এখন তারা আবার আজকে আমি একটা, আক্তার ভাই, আজকে আমি একটা কোর্টে বলেছি যে মাইলর্ড, ওই যে ওবায়দুল কাদের অনেক ভালো খারাপ কথার মধ্যে একটা কথা ভালো বলেছিল একবার, ওই বিআরটি এর এক কর্মকর্তাকে ওবায়দুল কাদের 3 বার বদলি করছিল, তখন ওবায়দুল কাদের আওয়ামী লীগের মহাসচিব হয়নি, ওই সাধারণ সম্পাদক হয়নি, যোগাযোগ সেতু মন্ত্রী বানাইছিল, শেখ হাসিনা বানিয়েছিলেন। তো খালি হাঁটতো আর বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে কথা বলতো, এরকম করে হাঁটতো। তো মাসুদকে 3 বার বদলি করার পর মাসুদ দুর্নীতি বন্ধ করেনি, এটা খুব ভাইরাল হয়েছিল, বলছিল মাসুদ তুমি আর ভালো হলা না। তা আমি আমাদের বিচার অঙ্গনে বলেছি, মাইলর্ড আমরা আর ভালো হলাম না। আপনি বলেন 4 আগস্ট 2025-24 পর্যন্ত সবাই জানতো যে তত্ত্বাবধায়ক সরকার যে শেখ হাসিনা অন্যায়ভাবে বাতিল করলো, সেই আইনের বিরুদ্ধে কোনো রিট করলে ও কোর্ট পারমিশন দেবে না। আর 5 আগস্ট থেকে এখন জানে যে বিএনপি জামাতে যেই যাবে সেই খালাস পাবে, আর আওয়ামী লীগের যদি নির্দোষ কর্মী থাকে সে জেলে যাবে। তো কোনো লাভ হলো না, কোনো চেঞ্জ হলো না। আপনি আমি জানতে চাই, আমাকে সমৃদ্ধ করবেন হাসিনা, আপনার কাছে যদি তথ্য থাকে যে আন্দোলনের কোন পর্যায়ে বিএনপির সহ সমমনাদের দাবির মধ্যে ছাত্রদের 9 দফার মধ্যে ছিল যে শেখ হাসিনার পতন হলে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে? আপনি ভোটে, আমি আক্তার ভাইয়ের সঙ্গে একমত, আপনি এগুলো কি হিসাব নিকাশ শিখাচ্ছেন? আমরা কি গতকাল জন্মেছি? আপনি টোটাল ভোটারের 30 থেকে 35% তার কোনো রাজনৈতিক আদর্শের কোনো লোক ভোট প্রার্থী নাই। এই জন্য জামাত বিএনপি যে যার মতো ট্রাই করছে, করবেই ভোটে দাঁড়ালে। প্রথম গেল 35% বাদ, তারপরে আপনি বলবেন দেশকে সবাই গর্ব, আর কিছু হলেই বলবেন গত 17 বছরের নির্যাতন নিপীড়ন। 17 বছরের মধ্যে প্রথম 2 বছর না বিএনপি আন্দোলন করেছে না আওয়ামী লীগ আন্দোলন করেছে। আমি 1 মিনিটে শেষ করি। না জামাত তো প্রশ্নই ওঠে না। কারণটা কি? কারণটা শেখ হাসিনা গ্রেপ্তার হয়েছে, বেগম জিয়া গ্রেপ্তার হয়েছে, তার আগে তারেক রহমান সাহেব গ্রেপ্তার হয়েছে। প্রথম 1 বছর 2007-এ আক্তার ভাই, সিদ্দিক ভাই স্থিতির প্রতি অনেস্ট থেকে বলেন, সবাই বলেছে দুর্নীতি থেকে আমরা বাঁচতে চাই। রাস্তাঘাটের মধ্যে পোর্শে গাড়ি, কি নাম, মার্সিডিজ বেঞ্জের মালিক খুঁজে পাওয়া যায়নি। এই যে সিদ্দিক ভাই যে আর্মি নিয়ে এত গর্ব করে, সেই আর্মির চিফ, সাবেক চিফ আলুর উপর থিসিস দিল যে আলু খেতে হবে, আলু খেয়ে দুর্নীতি কমাতে হবে, পটাটো ট্রিটমেন্ট, আলুর স্যুপ, কি বলে, আলুর চিপস, আলু ভর্তা, আলুর তরকারি। এবং জনগণ প্রথম 2-3 মাস পাগলের মতো, কে বলে যে ইউনূসের মতো সমর্থন কেউ পায়নি? 111-এর সরকাররা প্রথম 3-4 মাস পেয়েছে, যে কারণে তারেক জিয়া গ্রেপ্তার হয়েছে, খালেদা জিয়া, হাসিনা গ্রেপ্তার হয়েছে, খালেদা জিয়া গ্রেপ্তার হয়েছে, একটি প্রতিবাদ মিছিল হয়নি, মার্শাল্লাহ ছিল না, জরুরি আইন ছিল। এবং শেখ হাসিনা প্যারোলে মুক্তি নিয়ে লন্ডনে ট্রিটমেন্টের জন্য গেছে। তারেক জিয়া সাহেব, বেগম জিয়া, সেই ভিডিও আছে, এক অসহায় মায়ের আত্মনাদ যে আমার ছেলে আর রাজনীতি করবে না, তাকে ট্রিটমেন্ট দাও। তো কোথায় 17 বছরের বিদ্রোহ করলো সবাই? 2009 ইলেকশনের পর 14 সাল পর্যন্ত বেগম জিয়া আপ্রাণ চেষ্টা করেছে সংসদীয় গণতন্ত্রকে বজায় রাখতে, 2013 পর্যন্ত। আমি শেষ অধিবেশনে গিয়েছিলাম, বেগম জিয়ার অসাধারণ ভাষণ শুনেছি, শেখ হাসিনারও শুনেছি। বেগম জিয়ার পাশে ব্যারিস্টার মওদুদ সাহেব ছিল, বিভিন্ন বিষয়ে হেল্প করছিল। আমরা চেয়েছিলাম সেই নির্বাচনটা সুষ্ঠু হলে হয়তো বিএনপি ক্ষমতা আসতো, 5 বছর পর পর মানুষ ভোটের সুযোগটা পেত। 18-তে তো বিএনপি ভোটে গেছে। তো আপনি যদি 24-এ জাতীয় পার্টি ভোটে গেছে দেখে অনেকে যে বলছে জাতীয় পার্টি স্বৈরাচারের দোষর, জাতীয় পার্টিকে ভোট করতে দেওয়া হবে না, তো বিএনপি যে 18 সালে শেখ হাসিনার অধীনে ভোটে গেল, তার আগে মির্জা ফখরুল, ডক্টর কামাল সহ সব নেতারা শেখ হাসিনার মধ্যাহ্নভোজে জয়েন করলো গণভবনে, এবং জামাত ইসলাম অনুরোধ করে ধানের শীষ মার্কা নিয়ে, যেহেতু তাদের নিবন্ধন বাতিল ছিল, মার্কা ছিল না। কাজেই আমরা যখন ইতিহাস বলবো, আমরা যখন
কাউকে প্রশংসা করব সেটাও একটা সীমানার মধ্যে, একটা সভ্যতা ভব্যতার মধ্যে, আবার কাউকে যখন সমালোচনা করব সেটাও নৈবক্তিকভাবে। দল থাকলে দলীয় শৃঙ্খলা মানতে হয়। বরং তারেক রহমানের এই ভাষণ তো তার অত্যন্ত সুন্দর বলেছে। উনি বলেছে আমি সবার সিকিউরিটি দেব। এখন মানুষ দেখতে চায় ভোটে যদি বিএনপি জেতে, ন্যাচারালি তারেক রহমান প্রধানমন্ত্রী হবে। আমরা আপনার বিএনপি নেতৃত্বে যে সরকার হবে, আমরা দেখতে চাই সেই সরকার মানুষের অধিকারগুলো রাখবে কিনা। আমরা দেখতে চাই একটা শক্তিশালী বিরোধী দল থাকুক যে পার্লামেন্টে সরকারকে প্রশ্ন করবে। আমরা দেখতে চাই একটা বিচার বিভাগ যে বিগত 15 বছর বা তারও আগে 2001 থেকে 6 বেগম জিয়ার আমল, তার আগে শেখ হাসিনার আমল, তার আগে 91 থেকে 96 বিএনপির আমল, যেন বিচার বিভাগ সরকারের সঙ্গে সুরে সুর না মিলায়, যে সবই তো আমার আদর্শের। এখন তো জিয়ার সৈনিকের অভাব নাই, ঠিক যেরকম 4 আগস্ট পর্যন্ত 10 সেকেন্ড নিচ্ছি, মুজিব সৈনিকের অভাব নাই, ছিল না। প্রশ্নটা কি? নাগরিকরা সরকারের কাছে দুধ ভাত চায় না, সরকারের কাছে চায় না যে আমার বউকে সোনা দিয়ে মুড়িয়ে দাও। নাগরিকরা চায় যে যার মতো জীবিকা করবে, সরকার বা সরকারি দল যেন হামলে না পড়ে, যেন বিরোধী মতকে স্তব্ধ করার জন্য গ্রেনেড নিক্ষেপ না হয়, যেন বিরোধী মতকে স্তব্ধ করার জন্য একতরফা ভোট না হয়, গুম না হয়, 14, 18, 24 না হয়, 96, 15 ফেব্রুয়ারি একতরফা ভোট না হয়, 73, 79, 86, 88 মতো ছোট ছোট কারচুপি নির্বাচন না হয়। আমি একটা বলি, শেষ করছি, অ্যাটলিস্ট 3টা টার্ম যদি আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 15 বছর ভোটের মাধ্যমে সরকার বদলাতে না পারি, আর প্রতিষ্ঠানগুলো গড়বার দিকে যদি ক্ষমতায় যাওয়ার দলগুলো মনোযোগ না দেয়, তাহলে আমরা একে অপরের প্রশংসা করতে পারি, প্রশংসার সাগরে ভাসিয়ে দিতে পারি, বাংলাদেশের মানুষের কিছু হবে না। হ্যাঁ, উন্নয়ন বহু হয়েছে, অবকাঠামোগত উন্নয়ন হবে, মানুষের অধিকারের উন্নয়ন হবে না। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ করবো। মেজর সিদ্দিক, আপনার 30 সেকেন্ডে শেষ করবেন প্লিজ। আপনার মাইক্রোফোনটা অন করতে হবে। মাইক্রোফোন শুনতে পাচ্ছেন? জি জি, সবশেষে আমি যে বিষয়টি বলতে চাচ্ছি যে এই জাতি বিদগ্ধ জাতি, জাতীয় আন্তর্জাতিকভাবে আমাদের নির্বাচনটার দিকে তাকিয়ে আছে সবাই। এদেশের 12 কোটি ভোটার ভোট দিবে এই প্রত্যাশা রাখছি, এবং এটি সুষ্ঠু হবে। এই সরকার, এই ইন্টারিম সরকার এটিকে সুষ্ঠু করার জন্য যত পদক্ষেপ লাগে সেটি নিবে। এখানে আর্মি, নেভি, এয়ারফোর্স এবং যত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করবে, এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। মেজর আক্তার, আপনার শেষ বক্তব্য আজকের অনুষ্ঠানের জন্য। প্লিজ মাইক্রোফোনটা অন করে নেবেন। ধন্যবাদ হাসিনা আপা। শেষে আমি এটা বলবো, জাতি অধীর আগ্রহ অপেক্ষা করছে আগামী 12 তারিখে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য, যে নির্বাচনে মানুষ তার নিজের ভোটটা দিতে পারবে এবং তারা তাদের মনের মতো প্রতিনিধি তৈরি করতে পারবে। আমি সেই নির্বাচনে প্রত্যাশা করি, আমি সেই নির্বাচনটাকে সুন্দর সুষ্ঠু দেখতে চাই। আসেন আমরা সকল দল মিলে দেশটাকে ভালোর দিকে নিয়ে যাই। আসেন আমরা এই চর দখল, এই চাঁদাবাজ, দুর্নীতিবাজ, এই যে বিভিন্ন হাট বাজারে, যে ভাই বললেন না এই মাহবুব ভাই, যে কি ওই মানে বালু মহল, এই মহল, সেই মহল, ছিটমহল, এই মহলদের দখলের থেকে আমরা দেশটাকে মুক্ত করি। এই দেশটাকে সকল বিষয় থেকে চাঁদাবাজ মুক্ত করি। এটা না করলে আমাদের দেশ মঙ্গলের দিকে যাবে না। জনগণ একটা বাজারে লাউ কদু বিক্রি করতে পারে না, 1 কেজি দুধ, 1 লিটার দুধ বিক্রি করতে পারে না চাঁদাবাজদের দৌড়াতে। আপনার গ্রামে গঞ্জে যান, দেখেন কি পরিমাণ হচ্ছে। একটা রাস্তা নির্মাণ হচ্ছে না, একটা কোনো কাজ হচ্ছে না, শুধু চাঁদাবাজি চাঁদাবাজি চাঁদাবাজি। এগুলাকে বন্ধ করতে হবে। আমি মেজর সিদ্দিককে বলবো, আপনি সচেতন মানুষ, বিদেশে ছিলেন, আপনি এগুলো দেখেন। যে কোনো দল, আমাদের দলের নেতারা যদি সিদ্ধান্ত নেয় যে আমার দলে আমি চাঁদাবাজ রাখবো না, চোর রাখবো না, আমি আমার দলে আমি এরকম খারাপ লোক রাখবো না, তাহলে দল ভালো হবে। আর যদি আমি প্রোটেকশন দিই, আমি যদি বড় করা বলি না আমার দলে নাই, তাহলে চাঁদাবাজিটা করছে কারা? এইগুলা কে করতেছে? এই দখলবাজ কে করতেছে? এই যে রাস্তার ফুটপাতে এই দোকানগুলা কে দিচ্ছে? ঢাকা শহরে আপনি হাঁটতে পারেন না, একটা রিক্সা দেখেন কেউ দাঁড়িয়ে আছে, অথচ প্রতিটি রিক্সাওয়ালা, গরিব রিক্সাওয়ালা টাকা দেওয়া ছাড়া এই রাস্তায় চলতে পারতেছে না। এই টাকাগুলা কে নিচ্ছে? এইগুলা দেখার দায়িত্ব তো রাজনৈতিক দলগুলো।
আমি মনে করি আগামী নির্বাচনে যদি জামাত ইসলাম জয়লাভ করতে পারে, যদি জনগণ জামাত ইসলাম ভোট দেয়, ইনশাল্লাহ এগুলার থেকে আমরা পরিবর্তন আনার চেষ্টা করব। আমি সেই সঙ্গে আহ্বান জানাবেন সিদ্দিক সাহেবকেও, আপনারাও যদি জয়লাভ করেন, আপনারাও এগুলা বন্ধ করার চেষ্টা করবেন। এরকম কথা জনগণকে বলবেন, অঙ্গীকার দিবেন, তাহলে মানুষ আশার বাণী করবে। মাহবুব ভাই পুরখা মানুষ, হাইকোর্ট সুপ্রিম কোর্টে অনেক আদালত বিচার দিয়ে দেখেছেন। এই মাহবুব ভাই এক সময় এই বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষে উকালতি করেছেন। এই ছেলেদের জন্য দিনের পর দিন জামিনে কোর্টে দাঁড়িয়ে রয়েছেন। আসি কিন্তু ইউনূস সাহেব ওনাকে চেনে না, আসিফ নজরুল ওনাকে চেনে না, কিন্তু সেদিন কিন্তু তারা ছিল না। কিন্তু এটাই ভাগ্যের নির্মম পরিহাস। যাই হোক মাহবুব ভাই, আমাদের হারানোর কিছু নাই। আপনি তো কোনো স্বার্থে